গত ক্লাসে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কতগুলো ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো তার মধ্যে একটি ছিল স্যাম্পল বলতে আমরা কি বুঝি, পপুলেশন বলতে আমরা কি বুঝি, স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি, বা স্যাম্পলিং এরার বলতে আমরা কি বুঝি, স্যাম্পল সার্ভে পপুলেশন সার্ভে বলতে আমরা কি বুঝি, বা এই দুটোর মধ্যে কোনটা শ্রেয় কোনটা করা ভালো, কি পার্থক্য আছে সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আজকে যে ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, স্যাম্পলিং টেকনিক নিয়ে। এই স্যাম্পলিং টেকনিক সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদেরকে প্রিভিয়াস বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে কিনা সেটা আসলে জেনে নিতে হবে। তা না হলে আমরা আসলে আগাতে কষ্ট হবে, তোমরা ক্লাসটা এতটা ভালোভাবে বুঝবে না। তো আমাকে একটু একজনে বলো যে পপুলেশন বলতে আমরা আসলে কি বুঝি, এবং স্যাম্পল বলতে আমরা কি বুঝি, নমুনা আর হচ্ছে সমগ্র বলতে আমরা কি বুঝি। যে আনমিউট করে বলো। আমার কথা বুঝতে পারছো তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, একটু যে কোনো একজন, কেউ পারো না? পপুলেশন কি, স্যাম্পল কি, এগুলো তো অনেকবার আলোচনা করেছি। কি জাকিয়া? জাকিয়া শোনা যাচ্ছে? লাভলি বলো। আমি তো ওই ক্লাসটা করছিলাম না। হ্যাঁ, ওই আর ক্লাসটা আমি ছিলাম না। এরকম হলে তো হবে না, তোমাদেরকে তো ক্লাসগুলো করে নিতে হবে, আর ক্লাসগুলো তো স্যার আপলোড। আমি করতে ওই ক্লাসে আমার মোবাইলের সমস্যা হয়েছিল, তো নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, তার জন্য করতে পারছিলাম না কয়েকটা ক্লাস প্রথম দিকে। যারা ঠিক আছে, ক্লাস সরাসরি না করতে পারলে এগুলো তো শুধু আপলোডেড হয়েছে গ্রুপে। স্যাম্পল নেওয়ার গ্রুপে যেহেতু স্যাম্পলিং। আপলোড হয়েছে, সুতরাং ওইখান থেকে তোমাদের জেনে নেওয়ার কথা ছিল। আচ্ছা, ওকে। আমি আমি আবার বলছি, এগুলো আবার আমি ক্লাসের মাঝে মাঝে জিজ্ঞেস করবো। ঠিক আমরা আছে স্যার। বলেছিলাম পপুলেশন বলতে আমরা কি বুঝি, যে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো সেই বিষয়ের সামগ্রিক রূপটি হচ্ছে পপুলেশন। অর্থাৎ আমি যদি আমার ক্লাসে তোমরা যারা আছো, এই যে আজকে এখন তোমরা ক্লাসে 7 জন আছো, এই 7 জনকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে তোমরা 7 জন হবা আমার পপুলেশন। আর যখন পপুলেশনের সংখ্যা অনেক বড় হয়ে যায়, তখন দেখা যায় যে আসলে আহ, এই সবগুলো পপুলেশনের একককে বিবেচনায় এনে আমরা সার্ভে করতে পারি না, আমাদের প্রবলেম হয়ে যায় অনেক সময়। সময়ের কারণে পারি না, অনেক সময় অর্থের কারণে পারি না। কারণ আমরা যদি আমাদের পপুলেশন যদি অনেক বড় হয়, তাহলে পার্সন টু পার্সনকে জিজ্ঞেস করে যদি আমরা তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময়ের ব্যাপার, আবার অনেক অর্থ এখানে ব্যয় হবে। কাজে আমরা কি করি, আমরা স্যাম্পল নিয়ে থাকি। তো এই স্যাম্পল বলতে আমরা আসলে কি বুঝি? স্যাম্পল বলতে আমরা যেটি বুঝি সেটা হচ্ছে যে পপুলেশনকে, অর্থাৎ সমগ্রকে প্রতিনিধিত্ব করে এরকম ক্ষুদ্র অংশকে আমরা কি বলি, আমরা স্যাম্পল বলে থাকি। যেমন ধরো তোমরা যদি এখানে 6 জন বা 7 জন না থেকে যদি 7,000 জন থাকতে, তাহলে 7,000 জনকে আমরা যদি কোনো একটা ইনফরমেশন 7,000 জনের কাছ থেকে জানতে চাইতাম, তাহলে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ হতো এবং অনেক ব্যয় সাপেক্ষ হতো। কিন্তু আমরা সেটা যদি না করে আমরা কি করি, আমরা এখান থেকে যদি আমরা 7 জনকে বা 17 জন বা 20 জন অথবা 50 জনকে জিজ্ঞেস করে তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা যদি পপুলেশন সম্পর্কে ধারণা নিয়ে থাকি, তাহলে কি হবে, আমাদের পক্ষে খুব কম সময়ে এবং কম খরচে আমাদের সেই তথ্যটা সংগ্রহ করা সম্ভব। কাজেই স্যাম্পল হচ্ছে যে পপুলেশনের ওই ক্ষুদ্র অংশ যা পপুলেশনকে কি করে, প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমি যে এখান থেকে তোমাদের 7 জন বা 10 জন বা 50 জন এর কাছে জিজ্ঞেস করে আমরা 7,000 জন সম্পর্কে যে আইডিয়া নিচ্ছি, যে এই যে 7 জন বা 10 জন বা 50 জন, এরা হচ্ছে এই 7,000 জনের কি প্রতিনিধি। এরা প্রতিনিধিত্ব করছে, কাজে এরা হচ্ছে স্যাম্পল বা এদেরকে বলা হয় নমুনা। তো এখন কথা হচ্ছে যে আমরা যেটি বলেছিলাম যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝছি। আচ্ছা, জাকিয়া কি লিখছো? স্যার আমি তো
বুঝতেছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে না? ও, জাকিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাইনি। আহ, জাকিয়া, অন্য সবাই আমার কথা শুনতে পাচ্ছ তাই না? ইয়েস স্যার। তার মানে জি জাকিয়ার স্যার, শুনতে পাচ্ছি। সামাও জাকিয়ার প্রবলেম, আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে যে কারণে। ওকে, ঠিক আছে, তুমি হয়তো উত্তরটা দিতে পারতে, কিন্তু নেটওয়ার্কের কারণে হয়তো বা তোমার কথা শোনা যাচ্ছে না, আমরা পরে জেনে নিব। তো আমরা যেটা বলছিলাম যে পপুলেশন হচ্ছে টোটালিটি অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ যে বিষয়ে আমরা কাজ করছি তার সামগ্রিক রূপটাই হচ্ছে পপুলেশন। আর স্যাম্পল হচ্ছে যে এই পপুলেশনকে প্রতিনিধিত্ব করে এরকম পপুলেশনের একটা ক্ষুদ্র অংশ। আর স্যাম্পলিং বলতে আমরা তাহলে কি বুঝি? স্যাম্পলিং হচ্ছে যে এই স্যাম্পল সংগ্রহের যে টেকনিক, সেটি হচ্ছে তোমার স্যাম্পলিং। আমরা যখন স্যাম্পলটা সংগ্রহ করব, তো এই স্যাম্পলটা কিভাবে সংগ্রহ করব, কোন ভাবে সংগ্রহ করলে আমার এর জন্য তথ্য, সঠিক তথ্য এবং সহজে তথ্য সংগ্রহ করা সম্ভব, যে টেকনিকটা ব্যবহার করে আমরা নমুনা সংগ্রহ করে থাকি, সেটিকে বলা হয় স্যাম্পলিং। আমরা স্যাম্পলিং হচ্ছে যে টেকনিক অফ কালেক্টিং স্যাম্পল। তাহলে এই তিনটা জিনিস আমরা জানি যে পপুলেশন কি, স্যাম্পল কি এবং স্যাম্পলিং কি। এবং আমরা এটাও জানি যে স্যাম্পল সার্ভে বলতে আমরা কি বুঝি, পপুলেশন সার্ভে বলতে আমরা কি বুঝি। যে স্যাম্পল সার্ভে হচ্ছে যে স্যাম্পলের উপর ভিত্তি করে আমরা পপুলেশন সম্পর্কে যে ধারণাটা আমরা নিব, সেটা হচ্ছে স্যাম্পল সার্ভে। আর পপুলেশন সার্ভে হচ্ছে যে পপুলেশনের মধ্যে যতগুলো একক আছে, যতগুলো একক জড়িত আছে, সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা যদি পপুলেশন সম্পর্কে কোনো ধারণা নিতে চাই, তাহলে সেটাকে বলা হয় পপুলেশন সার্ভে। তো অনেক সময় দেখা যায় যে পপুলেশন এর আকার যদি বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সবাইকে জিজ্ঞেস করে আমাদের পক্ষে তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয় না। সেই ক্ষেত্রে কিন্তু স্যাম্পল সার্ভেটা সবচেয়ে বেশি উপযোগী। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যাম্পল সাইজ যদি অনেক ছোট হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের সেই যে স্যাম্পলের যে রেজাল্ট, সেটা কিন্তু পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না, সেটাও একটা সমস্যা। কাজে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি স্যাম্পল নিয়ে আমরা তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেই স্যাম্পল গুলো অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে হবে। সেই স্যাম্পল গুলো অবশ্যই স্যাম্পল সাইজটা এরকম হতে হবে যাতে ওই স্যাম্পল দ্বারা ওই পপুলেশনকে প্রতিনিধিত্ব করে বা ওই পপুলেশনকে রিপ্রেজেন্ট করা যায়। এরকম ভাবে আমাদেরকে স্যাম্পল সাইজ নিতে হবে এবং স্যাম্পল নিতে হবে। তো আমরা আজকে তোমাদেরকে যেটি পড়াবো সেটা হচ্ছে স্যাম্পল স্যাম্পলিং টেকনিক। তো আমরা আহ, চলে যাই, আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাই। কেউ হয়তো আনমিউট আছো, একটু মিউট করে নাও, শব্দ আসছে। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের বিজনেস রিসার্চ ম্যাথোডোলজি বিষয়ের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, সেটি হচ্ছে ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক্স এন্ড অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্যাম্পলিং টেকনিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক সম্পর্কে তোমরা জানবে এবং এদের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেগুলো জানতে পারবে। আমাদের মূল বিষয় হচ্ছে স্যাম্পলিং টেকনিক্স ইন রিসার্চ, অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে কি কি ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। স্যাম্পলিং টেকনিককে আসলে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কি, আমরা এটা আগে জানবো, তারপর আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক সম্পর্কে আমরা জানবো। তো
নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক আসলে বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সম্ভাবনাহীন যে আহ, নমুনা কৌশল, সেটা বলতে আমরা কি বুঝি? যে পপুলেশনের, আমরা যে পপুলেশনটা নিব সেই পপুলেশনের প্রত্যেকটি একক যদি আহ, নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আহ, না থাকে, অথবা যদি দেখা যায় যে যিনি স্যাম্পল সংগ্রহ করছে, যিনি রিসার্চার, তার খেয়াল খুশি মতো বা তার ইচ্ছা মতো সে যদি কি করে নমুনা সংগ্রহ করে, তাহলে এই ধরনের স্যাম্পলিং টেকনিককে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলে থাকি। আমি আবার বলছি যে পপুলেশনের প্রত্যেকটি একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যদি না থাকে, অর্থাৎ আমি একটি নমুনা সংগ্রহ করব, সেই নমুনাটা সেটা যদি আহ, সেটা অবশ্যই পপুলেশনের মধ্যে থেকে হবে, কিন্তু প্রত্যেকটা একক আসার সম্ভাবনা, অর্থাৎ আমি যে নমুনাটা নিচ্ছি সেটা যদি আহ, যে কোনো একটা, অর্থাৎ আমার যদি পপুলেশনের সাইজ 100 হয়, তো 100 থেকে আমি যদি আহ, এরকম হয় যে আমি আমার ইচ্ছা মতো আমি নমুনাটা নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু নমুনা আছে যেগুলো আমাদের কনসিডারেশনে আসবে, আর কিছু আছে আমাদের কনসিডারেশনে আসবে না। তো এখন কথা হচ্ছে সবগুলো নমুনা একক, কিন্তু যদি আমরা আহ, আসার সম্ভাবনা যদি আমার স্যাম্পলের মধ্যে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে টেকনিকটা সেটাকে আমরা স্যাম্পলিং টেকনিকটা ব্যবহার করে সেটাকে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলে থাকি। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, সেটি হচ্ছে যে যেমন ধরো 1 থেকে 100 পর্যন্ত আহ সংখ্যায় 61টি সংখ্যার একটা পপুলেশন আমরা নিলাম। তো এই 61টি সংখ্যার পপুলেশন থেকে আমি কি করব, আমি 10টি নমুনা নিব। এখন এই 10টি নমুনা ধরো এরকম যদি হয় যে আমি 10টি বিজোড় সংখ্যা নিলাম, তাহলে এখানে দেখো যে অন্য যে জোড় সংখ্যাগুলো ছিল বা অন্য যে বিজোড় সংখ্যাগুলো 100-র মধ্যে ছিল, 1 থেকে 100-র মধ্যে, সেগুলো কিন্তু আমরা নিলাম না। তার মানে সেগুলো কিন্তু আমার নমুনায় অন্তর্ভুক্ত হলো না। তার মানে কি আমার ইচ্ছা অনুযায়ী আমি এখানে কি করলাম, আমি শুধু বিজোড় সংখ্যাগুলোকে আমার নমুনায় অন্তর্ভুক্ত করলাম, কিন্তু আরো অনেক বিজোড় সংখ্যা ছিল বা আরো অনেক জোড় সংখ্যা 1 থেকে 100-র মধ্যে ছিল, সেগুলোকে কিন্তু আমরা কি করলাম, আমরা অ্যাভয়েড করলাম ইচ্ছাকৃতভাবে। তো এরকম যদি একজন রিসার্চার তার ইচ্ছা অনুযায়ী কি করে নমুনা সংগ্রহ করে থাকে, অর্থাৎ কোন কোন নমুনা সে নিবে কোনটা নিবে না, সেটা যদি তার ইচ্ছা অনুযায়ী করা করা হয়ে থাকে, তাহলে এই মেথডটাকে আমরা বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, বা এটাকে বলা হয় সম্ভাবনাহীন নমুনা কৌশল। তো আমরা একটু দেখি যে এটার বৈশিষ্ট্যটা, এটা কি ধরনের, এর বৈশিষ্ট্যটা কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর। এটা আসলে ফিজিবিলিটি অনেক বেশি, অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, একজন রিসার্চার সে নিজেই সাধারণত এটা যেহেতু তার ইচ্ছা মতো আহ, সংগ্রহ করে, কাজেই এই ক্ষেত্রে সহজে ডেটাটা খুঁজে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে খুব কম সময়ে আমরা কি করতে পারি, আমরা এই ডেটাটা পেতে পারি, এবং এক্ষেত্রে কষ্ট কি হয়, কম কম হয়ে থাকে। আর সাধারণত যে ক্ষেত্রে তোমার উদ্দেশ্যটা, ডেটা সংগ্রহের উদ্দেশ্যটা খুবই ছোট, অর্থাৎ আমার অর্থাৎ ছোট একটা বিষয় নিয়ে আমি যখন কাজ করি, তখন সাধারণত এই ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং করা হয়ে থাকে। তো আমরা এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিককে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, আমরা সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পলিং, অর্থাৎ আহ, বিচার বিবেচনা ভিত্তিক যে স্যাম্পলিং টেকনিক সেটা একটা। আর একটা হচ্ছে যে সুবিধাজনক, অর্থাৎ কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। আরেকটি হচ্ছে যে তোমার কোটা নমুনায়ন, যেটা অর্থাৎ কোটার মাধ্যমে আমরা নমুনায়ন করতে পারি। এবং লাস্ট অফ অল হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্রমবর্ধনশীল নমুনায়ন, বা আমরা এটাকে বলে থাকি যে স্নোবল স্যাম্পলিং। তো আমরা প্রথমে যেটা দেখব যে বিচার বিবেচনা ভিত্তিক যে নমুনায়ন বা উদ্দেশ্য ভিত্তিক যে নমুনায়ন, যেটাকে আমরা বলি জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পলিং। তো আমরা একটু আগেই যেটা বলেছিলাম যে আমাদের
নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে যে যিনি রিসার্চার, যিনি নমুনা সংগ্রহকারক, তিনি কি করেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী তিনি তার বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে তারপর কি করেন, তিনি স্যাম্পলটা সংগ্রহ করে থাকেন। তো যে ক্ষেত্রে একজন রিসার্চার সে তার বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে তারপর কি করে স্যাম্পল সংগ্রহ করে, সেই ক্ষেত্রে সেই রিসার্চকে আমরা কি বলে থাকি, আমরা জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পলিং বলে থাকি। তো এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যিনি রিসার্চ অর্থাৎ যিনি নমুনা সংগ্রহ করছেন, তিনি তার ইচ্ছা বা তার যে তার মধ্যে যে দক্ষতা বা গুণ আছে বা তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বা সে যেটা বোঝে তার সেই বিচার বিবেচনার মাধ্যমে কি করে সে নমুনা সংগ্রহ করে থাকে। অর্থাৎ কোন ক্ষেত্রে কোনটা ভালো হবে সে যেটা ভালো মনে করে সেই ধরনের নমুনা সে সংগ্রহ করে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো যে যদি এরকম হয় যে তোমার ধনী ব্যক্তি, একজন ব্যক্তি কি করলো, যে ধনী ব্যক্তিদের জীবন প্রণালী সম্পর্কে সে জানতে চাইলো, এই জন্য সে ডেটা সংগ্রহ করতে চাইলো যে ধনী ব্যক্তিদের জীবন প্রণালী কিরকম, এই জন্য কোথা থেকে ডেটা সংগ্রহ করা যায়। তো সে চিন্তা করলো যে তাহলে এই ধনী ব্যক্তিরা কোথায় থাকে। ধরো ধনী ব্যক্তিরা, আমরা যদি ঢাকা সিটির কথা চিন্তা করি, তাহলে ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডি এই এরিয়া গুলোতে কি থাকে, ধনী ব্যক্তিরা বেশি থাকে। তাহলে এখন সেই ক্ষেত্রে ধনী ব্যক্তিদের জীবন প্রণালী যদি রিসার্চ করতে হয়, সে যদি বস্তি এলাকায় যে রিসার্চ করে অথবা গ্রাম্য পরিবেশে যে রিসার্চ অর্থাৎ রেসপন্ডেন্টের কাছ থেকে রেসপন্ড নিয়ে থাকে, তথ্য নিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু কি হবে না, এটার সাথে কোপ আপ করবে না। সেই ক্ষেত্রে ইনফরমেশন যেটা পাবে সেটা কিন্তু পপুলেশনকে রিফ্লেক্ট করবে না। এই কারণে রিসার্চার কি করে, সে মনে করলো যে না ঠিক আছে, আমি কি করব, আমি গুলশান, মরানি, ধানমন্ডি এলাকায় এখানে ধনী লোকরা থাকে, সুতরাং এইখানে যে আমি কি করব, আমি নমুনা সংগ্রহ করব, এদেরকে আমি জিজ্ঞেস করে আমি তথ্য নিব। এই যে যে একজন রিসার্চার সে তার বিচার বিবেক কে কাজে লাগিয়ে সে কি করলো, সে নমুনা সংগ্রহ করলো। এই পদ্ধতিটিকে বলা হয় জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পলিং। আমরা এই পারপাসিভ স্যাম্পলিং এটা কিছু বৈশিষ্ট্য আমরা দেখি যে এটার একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে অর্জনের জন্য সাধারণত করা হয়ে থাকে। আর এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কিসের উপর, যিনি রিসার্চার, যিনি তথ্য সংগ্রহ করছে তার জাজমেন্টের উপর ভিত্তি করে সাধারণত নমুনাটা সংগ্রহ করা হয়ে থাকে। আর ওই সকল নমুনাই রিসার্চার সংগ্রহ করে যেটা তার কাছে কি মনে হয়, তার কাছে বেস্ট মনে হয়, সেই নমুনাগুলোকে কি করে ইনভেস্টিগেটর অথবা রিসার্চার সংগ্রহ করে থাকে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে এখানে দেখো যে তোমার 20 জন স্টুডেন্ট দেয়া আছে। তো এই স্টুডেন্ট থেকে একজন রিসার্চার সে ভাবলো যে আমি কি করব, আমার নমুনায় 8 জন স্টুডেন্টকে আমি অন্তর্ভুক্ত করব। তো এখান থেকে সে তার ইচ্ছা মতো কি করলো, 8 জনকে সে তার স্যাম্পলের মধ্যে নিয়ে আসলো। তাহলে এই যে যে রিসার্চার তার ইচ্ছা অনুযায়ী এখান থেকে 20 জনের মধ্য থেকে কি করলো, 8 জনকে সিলেক্ট করলো, এই 8টি নমুনা নিল। তাহলে এটা কিন্তু কোনো একটা সিস্টেমের মাধ্যমে না, কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে না, কি করলো, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী সে মনে করলো যে না এদেরকে জিজ্ঞেস করলে সে হয়তো তার যে বিষয়ে সে ইনভেস্টিগেট করছে সেই বিষয়ে সে সঠিক তথ্যটা এদের কাছ থেকে পাবে। তো এই রিসার্চটাকে আমরা কি বলবো, এই স্যাম্পলিং টেকনিকটাকে আমরা বলবো জাজমেন্ট স্যাম্পলিং টেকনিক, যেটা হচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কি করা হলো না, এই ক্ষেত্রে তোমার ইচ্ছা অনুযায়ী এখান থেকে 20 জনের মধ্যে থেকে 8 জনকে সংগ্রহ করা হলো, সেখানে কিন্তু তার যে ইচ্ছা সবার সংগ্রহ করার সম্ভাবনা কিন্তু সমান ছিল না। অর্থাৎ এই এই ক্ষেত্রে নমুনা সংগ্রহের ক্ষেত্রে সবগুলো একক কিন্তু নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ছিল না, যে কারণে এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো আমরা এই জাজমেন্ট স্যাম্পলিং এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দেখব। যে এই জাজমেন্ট টেকনিক এটা কিন্তু সম্পূর্ণ আমরা বললাম যে যিনি রিসার্চার তার জাজমেন্টের উপর ভিত্তি করে কি করা হলো,
এই স্যাম্পলিং অর্থাৎ স্যাম্পল ইউনিট সংগ্রহ করা হয়। কাজেই এটা কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ে খুব কম খরচে কি করা যায়, এই টেকনিকের ডেটা সংগ্রহ করা যায়। আর এটা সাধারণত এক্ষেত্রে যেটা করা হয় যে একজন রিসার্চার খুব কম সংখ্যক নমুনা এক্ষেত্রে সংগ্রহ করে থাকে। আর যে ক্ষেত্রে তোমার আর্জেন্ট কোনো পলিসি অ্যাডাপ্ট করতে হয় অথবা কোনো বিজনেস ডিসিশন নিতে হয়, সেই ক্ষেত্রে সাধারণত এই ধরনের জাজমেন্ট টেকনিক, স্যাম্পলিং টেকনিকটা ব্যবহার করা হয়ে থাকে। আর যে ক্ষেত্রে এটা কোনো আননোন কোনো বিষয় নিয়ে, কোনো ঘটনা নিয়ে যখন কাজ করা হয়, যেটা সম্পর্কে আসলে কোনো কিছুই পূর্ব থেকে জানা না, অজানা, সেই ক্ষেত্রে একজন রিসার্চার সে কি করে, সে দেখে যে কাদের কাছ থেকে ইনফরমেশন ভালো পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে, তাদেরকে জিজ্ঞেস করে কি করে থাকে, এই ধরনের তথ্য নিয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো যে আমাদের কলেজে যদি কোনো ধরনের কোনো মারামারি বা কোনো ধরনের খারাপ কোনো অকারেন্স ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রিসার্চার কি করে, রিসার্চার ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আছে বা থাকতে পারে এরকম কাউকে কি করে, আহ, এরকম কয়েকজনকে ডেকে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে তথ্য করার চেষ্টা করে। এটা সব কাদেরকে জিজ্ঞেস করা হবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর, ইনভেস্টিগেটরের জাজমেন্টের উপরে। আর এক্ষেত্রে সমস্যাটা কি, ডিম্যারেজটা হচ্ছে যে এখানে যিনি ইনভেস্টিগেটর তিনি চাইলে কিন্তু বায়াস হতে পারেন। হ্যাঁ? অর্থাৎ তিনি তার মধ্যে যে স্ফীত যে আহ, ধারণা, হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে যদি কোনো কুসংস্কার থাকে, সেই কুসংস্কারের উপর ভিত্তি করে কিন্তু সে তার কাজটা করবে। বা সে যদি চায় যে না, তার রেজাল্টটা এরকম হওয়া উচিত, তাহলে এই ধরনের ডেটা সংগ্রহ করলে বা এদেরকে জিজ্ঞেস করলে রেজাল্টটা এরকম পাওয়া যাবে, সেই ক্ষেত্রে তারা কি করবে, তারা ওই ধরনের লোককে জিজ্ঞেস করবে। কাজেই এই ক্ষেত্রে বায়াসনেসের একটা সুযোগ থাকে। আর আরেকটা বিষয় হলো যে এই ক্ষেত্রে যে ডেটাটা পাওয়া যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই কি করতে পারবো না, এটা রিলায়েবিলিটি টেস্ট করতে পারবো না যে আসলে এটা যে ডেটাটা আমরা পেলাম সেটা আসলে কতটুকু রিলায়েবল, বা এই ডেটাটা, এই ডেটাটা তোমার পপুলেশনকে 100% রিফ্লেক্ট করছে কিনা, অর্থাৎ রিপ্রেজেন্ট করছে কিনা, সেটা কিন্তু এই ক্ষেত্রে সঠিকভাবে বলা যাবে না। এবার আমরা আসি কনভিনিয়েন্স স্যাম্পলিং। কনভিনিয়েন্স স্যাম্পলিং বলতে আমরা আসলে কি বুঝি, অর্থাৎ আহ, যে সকল ক্ষেত্রে রিসার্চারের সুবিধা অনুযায়ী রিসার্চার কি করে থাকে, ডেটা সংগ্রহ করে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই পদ্ধতিটাকে আমরা সাধারণত কনভিনিয়েন্স স্যাম্পলিং বলি। এটা আর একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো এই ক্ষেত্রে রিসার্চার যেটা করে থাকে সেটা হচ্ছে যে তার যেভাবে যখন আহ, যেটাকে সুবিধাজনক মনে হয় সেটাকে সে ডেটা হিসেবে গ্রহণ করে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো যে তুমি চাচ্ছ যে তুমি একটি আইসক্রিমের দোকান দিবে। এখন আইসক্রিম কতজন খাবে বা পছন্দ করে, সেটা কিন্তু তোমার সেই তথ্যটা তোমার জানা দরকার। তার উপর ভিত্তি করে কিন্তু তোমার ডিসিশন নিতে হবে যে তুমি আইসক্রিমের দোকানটা দিবা কিনা। তো এখন সেই ক্ষেত্রে যদি তুমি ধরো একটা শপিং মলে গেলা, এখন মনে হলো যে না, আমরা শপিং মলে, এখানে তো যারা শপিং করতে আসছে তারা তো সাধারণত শপিং করে এবং তারা সাধারণত আইসক্রিম পছন্দ করে। তো কি করি, আমি এদেরকে জিজ্ঞেস করে নিই। তাহলে তাদেরকে জিজ্ঞেস করে তুমি কি করলা, তুমি ডেটা সংগ্রহ করলা। অথবা তুমি কি করলা, তুমি এক জায়গায় বেড়াতে গেলা, সেখানে তোমার কোনো একটা অনুষ্ঠানে অনেক লোকজনের সমাগম হলো, সেখানে তুমি জিজ্ঞেস করলা যে আসলে তোমরা কি আইসক্রিম পছন্দ করো কিনা। তো ওইখান থেকে তুমি কি করলা, তুমি ডেটা নিলা। তো অর্থাৎ যে ক্ষেত্রে একজন রিসার্চার তিনি কি করেন, তিনি তার সুবিধা মতো সময়ে, সুবিধা মতো স্থান থেকে সুবিধা মতো ডেটাগুলোকে সংগ্রহ করে থাকে, সেই পদ্ধতিটিকে আমরা কি বলি, আমরা কনভিনিয়েন্স স্যাম্পলিং বলে থাকি। এখানে দেখো যে একটি উদাহরণ দেওয়া আছে যে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। তো এখন কথা হচ্ছে যে কোন একটা বিষয়ে আমরা কি করব, আমরা এই 100 জন স্টুডেন্ট থেকে 20 জন স্টুডেন্ট আমরা সিলেক্ট করব। এখন কথা হচ্ছে যে যে কিভাবে এই 20 জন স্টুডেন্টকে আমরা সিলেক্ট করব, সেটা কিন্তু অনেকভাবেই এখান থেকে করা যায়।
হ্যাঁ, আমরা কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপের রোল নম্বর রোল অনুযায়ী আমরা নিতে পারি, অথবা একজন ছেলে একজন মেয়ে, অথবা আমরা ডায়াগোনাল পদ্ধতিতে, অথবা প্রত্যেক ব্রেঞ্চ থেকে একজন করে, এভাবে কিন্তু আমরা নিতে পারি। কিন্তু সেটা না করে যদি রিসার্চার মনে করে যে না, সেটা করলে তো আমার একটু সময় দিতে হবে, আমাকে নির্ধারণ করতে হবে কাকে আমি জিজ্ঞেস করব, ইউনিটগুলো নির্ধারণ করে তারপরে তাকে জিজ্ঞেস করতে হবে। এর চেয়ে আমি কি করি, আমার সামনে যারা বসে আছে, আমরা সামনের দুটো ব্রেঞ্চ থেকে আমরা 20 জনকে কি করি, সিলেক্ট করে নিই। তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু কনভিনিয়েন্স স্যাম্পলিং হবে, অর্থাৎ রিসার্চার তার সুবিধা মতো কি করেছে, স্যাম্পল সংগ্রহ করেছে। তো এটা হচ্ছে আমাদের কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। তো এই কনভিনিয়েন্স স্যাম্পলিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সুবিধা আছে, যেটা আমরা আগে বলেছিলাম যে এই ক্ষেত্রে ডেটা সংগ্রহ করা খুব সহজে কি করা যায়, ডেটা সংগ্রহ করা যায়। কিন্তু কথা হচ্ছে যে এই ডেটাটা সংগ্রহ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে রিসার্চারের বায়াসনেস থাকতে পারে, অর্থাৎ রিসার্চার তার ইচ্ছা খেয়াল খুশি মতো ডেটা সংগ্রহ করতে পারে। কাজেই সমস্যাটা হচ্ছে যে এই যে যে ডেটাটা সংগ্রহ করা হলো, সেই ডেটাটা আসলে পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে কিনা সেটা কিন্তু আসলে আমরা বলতে পারি না। অনেক ক্ষেত্রে এটা রিপ্রেজেন্ট নাও করতে পারে। এবার আমরা আসি, সেটা হচ্ছে যে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি? এটা আহ, সাধারণত তোমার একটা খুবই কার্যকরী একটা স্যাম্পলিং টেকনিক। এই ক্ষেত্রে যেটা করা হয় যে ডেটা পপুলেশনের যে এককগুলো, সেই এককগুলোকে কতগুলো আহ, ভাগে, কতগুলো নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো ভাগে ভাগ করা হয়। অর্থাৎ সব ডেটার কিন্তু পপুলেশনের সব এককের বৈশিষ্ট্য কিন্তু একরকম না। এখানে তোমরা যারা ক্লাস করছো তারা কি সবাই একই মেন্টালিটির, তোমরা কি সবাই একই ধরনের জিনিস পছন্দ করো, বা তোমাদের ভ্যালুস বিলিফস কি একই রকম? অবশ্যই একই রকম না। তার মানে এক একজন লোকের বিলিফস ভ্যালুস কিন্তু এক এক ধরনের। তো এখন কথা হচ্ছে যে আমি এই কতগুলো বৈশিষ্ট্যকে সামনে রেখে যখন ডেটা গুলোকে আমরা ক্লাসিফাই করব, এবং সেই ক্লাসিফিকেশন থেকে আমরা কি করব, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের জাজমেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ বিচার বিবেচনার উপর ভিত্তি করে আমরা কি করব, ডেটা সংগ্রহ করব, তখন সেটাকে বলা হয় কোটা স্যাম্পলিং। আর এখানে যেহেতু দেখো যে আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আমরা যাচ্ছি, যে একটা কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেটাগুলোকে ক্লাসিফাই করছি, কিন্তু ক্লাসিফাই করার পরে আমরা কি করছি, আমাদের বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহ করছি। তার মানে হচ্ছে যে এই যে এখানে কিন্তু সকল নমুনার সকল এককগুলোরও কিন্তু নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কারণ হচ্ছে বা সকল একক নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নাই। যে কারণেই এই কোটা স্যাম্পলিং টেকনিককে এটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে রিসার্চার কি করে, সে একটা সিস্টেমের মাধ্যমে সে ডেটাগুলোকে ভাগ করে, ঠিক আছে, কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করে, কিন্তু যখন ওই ভাগগুলো থেকে নমুনা সংগ্রহ করে, তখন কিন্তু তার জাজমেন্টের উপর ভিত্তি করে, তার সুবিধার উপর ভিত্তি করে সে কি করে, সেখান থেকে নমুনা নিয়ে থাকে। কাজেই এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। আর এই তোমার প্রত্যেকটা সেকশন থেকে যে কোন ডেটা নেওয়া হবে, সেটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ডিপেন্ড করে তোমার কার উপর, রিসার্চারের উপর, যে কোন ডেটাটা সে নিবে, কোন ডেটাটা সে নিবে না। তো এখানে আমরা একটা উদাহরণ দেখি যে একজন ব্যক্তি সে কি করেছে, যে কতজন লোক রেডিও শোনে সেই বিষয়ে একটা রিসার্চ করেছে। তো এখানে 500 জন লোকের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো এই ইন্টারভিউ নেয়ার যাদেরকে নেওয়া হলো তাদের মধ্যে কোটা করা হয়েছে। কি কোটা করা হয়েছে, যে 500 জন লোক একই ধরনের লোকদেরকে জিজ্ঞেস করা হবে না। কি করা হলো, 60% হাউস ওয়াইফকে, যারা গৃহিণী, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। 25% ফার্মার যারা আছে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এবং 15% চিলড্রেন আন্ডার এজ 15, অর্থাৎ যারা 15 এজের নিচে যে চিলড্রেন গুলো আছে, শিশুগুলো আছে, তাদেরকে কি করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। তো তাদের কাছ থেকে দেখা গেছে যে 60% হাউস ওয়াইফ, এরা এদের সংখ্যা তাহলে কত আসে, 300 জন। 25% যারা ফার্মার 125 জন, আর 50% চিলড্রেন আন্ডার 15 এজ, এরা আসে 75 জন। এভাবে 500 জন কে 500 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাহলে দেখো যে এখানে কি করা হয়েছে, যে পপুলেশন থেকে
500 জন 500টি নমুনা নেওয়া হয়েছে, কিন্তু কিসের উপর ভিত্তি করে? আমরা কতগুলো কোটার উপর ভিত্তি করে। দ্যাট মিনস হাউস ওয়াইফ কত পার্সেন্ট আমরা বলেছি, 60% হাউস ওয়াইফকে জিজ্ঞেস করব, ফার্মারকে 25% জিজ্ঞেস করব, আমরা চিলড্রেন আন্ডার 15 এজের মধ্যে থেকে আমরা 15%কে আমরা জিজ্ঞেস করব। তো এই যে যে ডেটা অর্থাৎ পপুলেশনের এককগুলোকে কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ হাউস ওয়াইফ যারা থাকে, যারা বাসায় থাকে, রেডিও আসলে তারা শোনার সম্ভাবনা তাদের বেশি থাকে। তো কাজে আমরা কি করেছি, তাদেরকে আমরা 60% তাদেরকে আমরা নমুনায় অন্তর্ভুক্ত করেছি। আবার যারা কৃষক, তারাও সাধারণত দেখা যায় যে তাদের কাছেও এখনো অনেক বাসাই আছে যে রেডিও ব্যবহার করে থাকে, সুতরাং তাদেরকে নেওয়া হয়েছে। এবং যারা চিলড্রেন, যারা বয়সে ছোট, অর্থাৎ 15 বছরের কম যাদের বয়স, তাদের মধ্যে থেকে 50%কে নমুনা অন্তর্ভুক্ত করা। এবার আসি স্নোবল স্যাম্পলিং, যেটা ক্রমবর্ধনশীল নমুনায়ন পদ্ধতি। এটা আরেকটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো এই ক্ষেত্রে স্নোবল স্যাম্পলিং টেকনিক বলতে আমরা ক্রমবর্ধমান বলতে কি বুঝি? এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হলো যে যে অনেক সময় দেখা যায় যে এমন কিছু নমুনা আমাদের দরকার, যে নমুনাটা আমরা সরাসরি কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে কি করা হয়, সাধারণত এই ধরনের পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সেই ধরনের নমুনাটা সংগ্রহ করা হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমার কলেজে কোনো একটা অকারেন্স ঘটলো বা একটা মার্ডার হলো, অথবা কোথাও একটা মার্ডার হলো। তো সেই ক্ষেত্রে আসলে যারা মার্ডার করলো তারা তো অবশ্যই কারো হুকুমে বা আদেশে কি করেছে, মার্ডারটা করেছে। এখন কথা হচ্ছে যে ওই যে তোমার যে হুকুম করেছিল যে মার্ডার করার জন্য, সে কিন্তু প্রকৃতপক্ষে দায়ী। তাহলে তাকে যদি খুঁজে বের করতে হয়, তাহলে কিন্তু আগে খুঁজে বের করতে হবে কাদেরকে? আগে কিন্তু যারা মার্ডারের সাথে জড়িত ছিল তাদেরকে। এবং তাদের আগেও আরো কিছু জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে যে সরাসরি আমরা কিন্তু কে মার্ডার করেছে তাদের কিন্তু পাবো না। আমাদেরকে কি করতে হবে, যে ওই ঘটনাটা কারা দেখেছে তাদের কাছ থেকে কিন্তু তথ্য সংগ্রহের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মার্ডারার সম্পর্কে, অর্থাৎ যিনি মার্ডার করেছে তার সম্পর্কে আইডিয়া নিতে হবে। এবং ওই যিনি মার্ডার করেছে তাকে ধরে আমাদেরকে কি করতে হবে, তাদের যারা মদতদাতা, তাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে আমাদেরকে ধরতে হবে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। তো এইভাবে আমরা যখন কি করি, আমরা যখন দেখা যায় যে তোমার প্রাথমিক সারাদানকারীদের উপর ভিত্তি করে যখন সম্ভাব্য সারাদানকারী আমরা নির্বাচন করে থাকি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটি হচ্ছে স্নোবল স্যাম্পলিং। অর্থাৎ প্রাথমিক সারাদানকারীদেরকে আগে খুঁজে বের করা হয়, তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা কি করি, সম্ভাব্য সারাদানকারী যারা, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। আবার তাদের সম্ভাব্য যারা সারাদানকারী অর্থাৎ রেসপন্ডেন্ট, তাদের তথ্যের উপর ভিত্তি করে আবার আমরা আরো বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আমরা কি করি, আমরা তথ্য সংগ্রহ করে থাকি। অন্যভাবে যদি আমরা একটু বলি, যেমন ধরো যে মানে কোনো একটা বিষয়ে আসলে আমরা একবারে ইনার তথ্যটা জানতে চাচ্ছি। এখন দেখা গেল যে তোমার প্রথমে কি করলাম, কোন একটা বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করা হলো যে আসলে তোমরা বলো যে এই বিষয়ে তোমরা কি জানো। তো এখন তোমাদেরকে জিজ্ঞেস করার পরে তোমরা বললা, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা তোমরা বলো তো যে তোমাদের চেয়েও ভালো জানে এই বিষয়ে তারা কারা। এখন ধরো তোমরা দেখাই দিলা যে না, আমাদেরকে তো এই জিনিসটা স্যাররা শিখিয়েছেন, তো স্যাররা এই বিষয়ে ভালো বলতে পারবেন। তো দেখা গেছে যে তোমরা বললা যে না, মেজবা স্যার তো স্যাম্পলিং করিয়েছিলেন, তো এই স্যাম্পলিং সম্পর্কে আমরা এই জানি, তো আরো যদি আপনি ভালো জানতে চান তাহলে মেজবা স্যারের কাছে যান। তো ওরা কি করলো, আমার কাছে আসলো। এখন আমি বললাম যে না, আসলে আমি তো শিখেছিলাম ঢাকা ইউনিভার্সিটির আমার স্যারদের কাছে, তো অমুক স্যারের কাছে আপনি যান, তাহলে আরো ভালো আপনি এই বিষয়ে তথ্য পাবেন। তো এই যে এইভাবে একটা সূত্র ধরে যখন একবারে ইনার সূত্রগুলোতে, মূল জায়গাগুলোতে আমরা, মূল তথ্যগুলোকে আমরা যখন নমুনা হিসেবে আমরা মূল তথ্য বের করার জন্য, অর্থাৎ মূল একক গুলোকে আমরা যদি খুঁজে বের করি এবং তাদেরকে জিজ্ঞেস করে আমরা যদি তথ্য নিতে পারি, তো এটা যে পদ্ধতিতে সাধারণত করা হয়ে থাকে সেটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং, বা আমরা এটাকে বলতে পারি ক্রমবর্ধনশীল নমুনায়ন কৌশল। তো এই ক্ষেত্রে কিন্তু কি করা হয়, যে যাদেরকে প্রথমে
সারাদানকারী অর্থাৎ রেসপন্ডেন্ট যাদেরকে নির্বাচন করা হয় সেটা কিন্তু একজন রিসার্চার তার বিচার বিবেচনা বা তার সুবিধাজনকভাবে সে যেটা বুঝে বা যাকে মনে করে যে সে যেটা মনে করে যে যাকে জিজ্ঞেস করলে তথ্যটা পাওয়া যাবে তাকেই সে কি করেছে, সে জিজ্ঞেস করেছে, যেহেতু তার ইচ্ছা অনুসারে সে নমুনা সংগ্রহ করেছে এবং নমুনা প্রাথমিক সারাদানকারী নমুনা উপর ভিত্তি করে তাদের তথ্যের উপর ভিত্তি করে আবার দ্বিতীয় সারাদানকারী তারা সম্ভাব্য সারাদানকারী যারা তাদেরকে নমুনা হিসেবে নিয়েছে, আবার তাদের তথ্যের উপর ভিত্তি করে তাদের সম্ভাব্য যে সারাদানকারী তাদের মাধ্যমে কি করেছে নমুনা সংগ্রহ করেছে। কাজেই এই ক্ষেত্রে যিনি রিসার্চার তার জাজমেন্টটা ইম্পর্টেন্ট ছিল। সকল নমুনার এখানে সকল পপুলেশন সকল একক এখানে নমুনা অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। কাজেই এই পদ্ধতিটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো আমরা এর যদি নন প্রবাবিলিটি স্যাম্পলিং টা আমরা কিভাবে করব সেটা এখানে বলা আছে যে প্রথমে আমাদের কি করতে হবে, এক দুইজন ঘটনার সাথে জড়িত যারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদের উপর তথ্যের উপর ভিত্তি করে অন্যদের উপর আমাদের ইনভেস্টিগেট করতে হবে এবং এই সেকেন্ড পার্টি যারা তাদের তথ্যের উপর ভিত্তি করে আবার থার্ড পার্টি আরেকজনের তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে। আর এই ক্ষেত্রে যেটা আমরা দেখি যে সুবিধা হচ্ছে যে সহজে আমরা কি করতে পারি, আমরা কিন্তু রাঘব বোয়ালদের কাছে পৌঁছতে পারি, অর্থাৎ অথবা আমরা গুরু তত্ত্বটা অর্থাৎ মূল বিষয়টা আমরা সহজে মানে জানতে পারি, যেটা আসলে সরাসরি আমরা নমুনা নিয়ে সেটা করতে পারতাম না। অর্থাৎ দেখো যে একটা মার্ডারের সাথে জড়িত যে ব্যক্তি অর্থাৎ যিনি মার্ডার করেছেন তার চেয়ে কিন্তু অপরাধী হচ্ছে যিনি অর্ডার দিয়েছেন, যিনি তাদেরকে নিয়োগ করেছেন। তো তাকে যদি খুঁজে বের করা যায় তাহলেই তার শাস্তিটা নিশ্চিত করতে পারলে তাহলে সমাজ থেকে এরকম অপরাধ দূর হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে খুঁজে বের করতে হবে। তো তাকে খুঁজে বের করার জন্য কিন্তু এই স্নোবল স্যাম্পলিং পদ্ধতিটা সবচেয়ে বেস্ট। সুতরাং আমরা যদি তার কাছে যেতে চাই সেই ক্ষেত্রে যে কোনো ডিফিকাল্ট ইনফরমেশন পেতে গেলে আমরা কি করতে পারবো, এই পদ্ধতির মাধ্যমে সেটা করতে পারবো। আর এই ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে এই যে আমরা প্রথম সারাদানকারী যাদেরকে আমরা সংগ্রহ করলাম সেটা কিন্তু রিসার্চারের ইচ্ছা অনুযায়ী জাজমেন্ট অনুযায়ী, আর এই কারণেই যে এদের ইনফরমেশনের উপর ভিত্তি করে এদের ইনফরমেশন যদি সঠিক না হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এরা কি করবে না, এরা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে না। আর এই ক্ষেত্রে স্বাভাবিক কারণেই যদি রিসার্চার বায়াসড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যে রেজাল্টটা আসবে সেটাও কিন্তু পপুলেশনকে রিফ্লেক্ট করবে না, অর্থাৎ পপুলেশনের মূল প্রতিনিধিত্ব করবে না। তো এগুলো ছিল নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। একটু তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, তোমরা কে কতটুকু বুঝেছো আমার সাথে একটু শেয়ার করতে হবে, তা না হলে তোমরা একটু পরে আবার ভুলে যাবা এটা। একটু পারভেজ বলো তো, পারভেজ শুনতে পাচ্ছ? আনমিউট করো, পারভেজ আনমিউট করো। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তুমি আমাকে বলো যে আমরা এখানে কতগুলো নন প্রবাবিলিটি টেকনিক স্যাম্পলিং টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি তোমার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার জাজমেন্ট স্যাম্পলিং টেকনিক, অর্থাৎ তোমার বিচার বিবেচনা ভিত্তিক স্যাম্পলিং পদ্ধতি। তো এই যে বিচার বিবেচনা ভিত্তিক স্যাম্পলিং পদ্ধতি বলতে আমরা আসলে কি বুঝি, না তার আগে তুমি বলো যে আসলে এই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি, আর প্রবাবিলিটিটা আমরা পরে দেখবো। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক বলতে আমরা কি বুঝি? স্যার এই নন প্রবাবিলিটি সিস্টেম বলতে আমরা বুঝতেছি এখানে স্যার যেখান থেকে স্যার যিনি নমুনা সংগ্রহ করেছেন জি, তিনি বিচার বিবেচনা করে মানে মানে উনি বিচার বিবেচনা করে নমুনা সংগ্রহ করে স্যার, মানে তার বিচার আমরা স্যার বিবেচনার উপর এতটুকুই ভিত্তি বুঝছি করে স্যার। কোনো সিস্টেম ফলো করে না। আর সবচেয়ে বড় একটা ভাইটাল বিষয় এখানে যেটা নন স্যাম্পলিং টেকনিকে সেটা হচ্ছে যে আমরা যে নমুনাটা নিব ডেফিনেটলি নমুনাটা তো পপুলেশনের অংশই হবে,
ঠিক আছে? কিন্তু নমুনাটা যে আমরা নিচ্ছি জি স্যার। এই নমুনাটা আহ, তোমার যে তোমার আমরা যে এককটা নিচ্ছি সেটা আহ, মানে নমুনা অর্থাৎ পপুলেশনের যে এককগুলো ছিল সেই এককের সবগুলো আসার সম্ভাবনা সেখানে থাকছে কিনা, অর্থাৎ আমরা পপুলেশনে ধরো 100 একক থাকতে পারে, সেই 100 এককের প্রত্যেকটা একক আসার সম্ভাবনা যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের এটা কিন্তু বায়াসনেস থাকবে না, অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে যে র্যান্ডমলি আমরা কি করলাম, আমরা একটা নমুনা আমরা নিলাম, তো সেই নমুনা যে রেজাল্টটা দিবে সেটা দেখা যাবে যে পপুলেশনকে হয়তো রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে যে এখানে সকল একক এটা নমুনায় অন্তর্ভুক্ত করা হয় না, পপুলেশনের যে এককগুলো আছে সবগুলোকে নমুনায় শুধু স্যার, হ্যাঁ হ্যাঁ অন্তর্ভুক্ত করা হয় না, শুধুমাত্র একজন রিসার্চার তার ইচ্ছা অনুযায়ী, তার জাজমেন্ট অনুযায়ী, তার জি স্যার, অনুযায়ী সে কি করে নমুনা সংগ্রহ করে থাকে। এখানে কিন্তু সকল জি একক স্যার, যে আসার সম্ভাবনা থাকে না, যে সকল যে কোনো একক তোমার আসতে, যেমন আমি যদি কয়েন টস করি ফর এক্সাম্পল, একটা কয়েন টস করবো, তো কয়েন টস করলে কিন্তু হেডও আসতে পারে টেইলও আসতে পারে, এখানে কিন্তু এরকম না যে শুধু হেড আসবে বা শুধু টেইল আসবে, এখানে কিন্তু হেডও আসতে পারে টেইলও আসতে পারে, সুতরাং হেড আসার সম্ভাবনা যতটুকু টেইল আসার সম্ভাবনা কিন্তু ততটুকু। কিন্তু তোমার এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সকল একক আসার সম্ভাবনা সমান হয় না। এক্ষেত্রে রিসার্চার যা চায় সে অনুযায়ী জি স্যার, কি করে নমুনা সংগ্রহ করে থাকে। ওকে ফাইন, তাহলে জি স্যার, জি একটু আমরা জাকিয়া কি এখন লাইনে আছো? জাকিয়া লাইনে আছো? জি স্যার আছি। আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো যে আমরা একটু ওকে যে কোশ্চেনটা করছিলাম আসলে, যে জাজমেন্ট স্যাম্পলিং টেকনিক, যেটা আমরা বলে থাকি পারপাসিভ স্যাম্পলিং টেকনিক, তো সেটা তো অবশ্যই নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো এই জাজমেন্ট টেকনিক বলতে আমরা আসলে কি বুঝি, মূল বিষয়টা কি? স্যার জাজমেন্ট টেকনিকের মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে যে হচ্ছে যা রিসার্চার থাকবে বা জাজ থাকবে তার ইচ্ছা ইচ্ছা অনুযায়ী হচ্ছে সে স্যাম্পলিং গ্রহণ করে তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে রিসার্চটা করবে। আচ্ছা, তাহলে সেটা বুঝছি। তো তাহলে এই যে আমরা একটা পদ্ধতি বললাম যে কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক, তার মানে সুবিধাজনক তোমার স্যাম্পলিং টেকনিক যেটা নমুনা কৌশল যেটা, আর একটা আমরা যে এখন যেটা তুমি বললা যে বিচার বিবেচনা ভিত্তিক যে স্যাম্পলিং টেকনিকটা, এই দুইটা টেকনিকের মধ্যে বেসিক পার্থক্যটা কি, যে কনভেনিয়েন্স টেকনিক কি বলে আর তোমার জাজমেন্ট টেকনিকটা কি বলে? স্যার কনভেনিয়েন্স স্যার কনভেনিয়েন্সটার মধ্যে হচ্ছে জাজ জাজ যে তার হচ্ছে সুবিধা আর হচ্ছে তার নিজের সময় অনুযায়ী সে হচ্ছে এটা করবে, হ্যাঁ, তার এখানে কিন্তু রিসার্চটা। জাজমেন্ট, এখানে কিন্তু জাজমেন্টটা ফ্যাক্ট না, এখানে একটা বিষয় জাজমেন্ট না, তুমি এখানে মানে একজন রিসার্চার, হ্যাঁ, যিনি রিসার্চ করছে বা ডেটা কালেক্ট করছে, সে আহ, কোনো বিচার বিবেচনা করবে না, তার তার মধ্যে কোনো বিচার বিবেচনা ভাব করে তারপরে যে কোনটা উচিত কোনটা উচিত না, বিচার বিবেচনা মানে কি, যে আমি যে এই ডেটাটা নিচ্ছি আসলে এই ডেটাটা নিয়ে ঠিক হচ্ছে কিনা, এটা কি পপুলেশন রিপ্রেজেন্ট করবে কিনা, এটা চিন্তা করে যদি আমি ডেটা সংগ্রহ করি তাহলে সেটা হলো যে জাজমেন্টের সাথে, অর্থাৎ আমরা বিচার বিবেচনা করে তারপরে ডেটাটা আমরা নিয়েছি বা নমুনা আমরা সংগ্রহ করেছি। কিন্তু আমরা যদি সেটা না করি, যে আমরা কোনো ধরনের কোনো বিচার বিবেচনা কোনো কিছু না করে আমরা কি করলাম, আমরা আহ, আমার সুবিধা হলো এখন এখান থেকে আমি নমুনা সংগ্রহ করলাম, আমার সুবিধা হলো যে আমি ওই জায়গা থেকে নমুনা সংগ্রহ করলাম, অর্থাৎ আমার সুবিধা অনুযায়ী আমি নমুনা সংগ্রহ করছি, কিন্তু কোনো ধরনের বিচার বিবেচনা এখানে কাজ করছে না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা হচ্ছে সুবিধা মতো স্যার ডাটাটা নেওয়া স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। সুবিধা সুবিধা অনুযায়ী, যে তোমার সুবিধা হলো তুমি মনে করলা যে না এখান থেকে সংগ্রহ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জাজমেন্ট কাজ করে না। আর জাজমেন্ট স্যাম্পলিং টেকনিক যেটা, সেটা হচ্ছে যে যিনি রিসার্চার সে জি তার স্যার, বিচার এখানে বিবেচনা তার বুদ্ধি এটাকে কাজে লাগিয়ে তারপর চিন্তা করে যে কোন ডেটাটা নিলে তার পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে সেই ডেটাটা সে সংগ্রহ করে থাকে। ওকে, ঠিক আছে, আমরা এটা জানলাম। আর একটা বিষয় আমরা এখানে শিখেছি সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং যেটা। তো কোটা বলতে আমরা আসলে কি বুঝি, কোটা স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি, আর একজন অন্য যে কেউ বলতে পারবা? অন্য কেউ কে বলতে পারবা?
যে বলতে স্যার পারবে আমি কোটা স্যাম্পলিং, স্যার বলি আমি। হ্যাঁ বলো। কোটা স্যাম্পলিং হচ্ছে বিভিন্ন একটা সার্ভেতে হচ্ছে বিভিন্ন অংশ থেকে, যেমন হচ্ছে একটা সার্ভে করতে গেলে হাউস ওয়াইফ, ফার্মার্স, তারপরে হচ্ছে চিলড্রেন, তাদেরকে বিভিন্ন ভাগ থেকে একটা অংশ অংশ করে ভাগ করে নিয়ে তাদের মধ্যে থেকে হচ্ছে সার্ভেটা ই করে পরবর্তীতে যাদের ইচ্ছা মতো তাদেরকে সংগ্রহ করে, যে এখানে হচ্ছে এত অংশ মূল বা বিষয় যেটা, হ্যাঁ যাকে শোনো, মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে আগে দুইটা কাজ করা হয়, দুইটা স্টেপে কিন্তু কাজগুলো করা হয়। একটা হলো যে কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা হয়, তোমার নমুনাগুলোকে সেগ্রিগেট করা হয়, ভাগ করা হয়। হ্যাঁ, ভাগ করে তারপর তোমার ইচ্ছা অনুযায়ী কোটা ফেলা হয় যে এটা এখান থেকে আমি 60% নিব, এখান থেকে 20% নিব, এখান থেকে আমি 10% নিব, এভাবে আমি ডেটাটা সংগ্রহ করব। তো আগে যেটা করা হয় সেটা হচ্ছে যে কোন একটি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের অধীনে ডেটাগুলোকে ভাগ করে সেখান থেকে রিসার্চার কি করে তার জাজমেন্ট অনুযায়ী, তার বিচার বিবেচনা অনুযায়ী সে কি করে নমুনা সংগ্রহ। স্যাম্পল সংগ্রহ। হ্যাঁ, এটা হচ্ছে কোটা স্যাম্পলিং টেকনিক। আর আরেকটা হচ্ছে আমরা যেটা লাস্ট ওয়ান যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে Snowball। স্নোবল। যেটা স্নোবল এটা হচ্ছে ক্রমবর্ধনশীল, ক্রমবর্ধনশীল যেটা নমুনায়ন কৌশল। তো এই যে স্নোবল, এটার বেসিক জিনিসটা কি কেউ বলতে পারবে? অনেকক্ষণ কিন্তু স্নোবল নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে ইটা স্যাম্পলিংটা গ্রহণ করা হয়। প্রথম মেইন যে হচ্ছে মেটার, ওইটাতে যাওয়ার জন্য প্রথমে আচ্ছা, হচ্ছে প্রকৃত নমুনা সংগ্রহ করার জন্য আগে কি করা হয়, আগে তোমার কিছু স্যাম্পল নেওয়া হয়, নমুনা নেওয়া হয়, তাদের কথার উপর ভিত্তি করে কি করা হয়, তারা যে তথ্যটা দেয়, তারা যে রেফারেন্সটা দেয়, সেই রেফারেন্সের উপর ভিত্তি করে কি করা হয়, তাদের কাছ থেকে আবার নমুনা সংগ্রহ করা হয়। আবার তাদের তথ্যের উপর ভিত্তি করে আবার পরে তারা যে রেফারেন্স দেয় সেই রেফারেন্স বা রেফারির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এটা হচ্ছে তোমার স্নোবল স্যাম্পলিং টেকনিক। আর এই ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে মূল তথ্যটা, যেটা মূল তথ্য বলো বা মূল বিষয়টা, মূল সত্যটা উদ্ঘাটিত হয়। হ্যাঁ, আর তাছাড়া আমরা যদি সরাসরি কোনো রেসপন্ডেন্টকে আমরা যদি কোশ্চেন করে তাদের কাছ থেকে যদি আমরা উত্তরের ভিত্তিতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, তাহলে সেই সিদ্ধান্তটা অনেক সময় কি হয় না, সঠিক হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু মূল ঘটনাটা জানার জন্য বিষয়ের সাথে জড়িত যিনি ওই ঘটনার জন্য প্রকৃত দায়ী, তাকে যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এভাবেই কি করতে হয়, আমাদের প্রাথমিক যারা সমাধানকারী আছে তাদের নির্দেশনা বা তাদের রেফারেন্সের উপর ভিত্তি করে সম্ভাব্য যে নমুনা দাতা, সম্ভাব্য যে নমুনা সেটা আমরা কি করি, আমরা বাছাই করি, এবং এই যে যে নমুনাটা তাদের তথ্যের উপর, তাদের রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা আবার পরবর্তী কি করি, নমুনা সংগ্রহ করে থাকি। তো এই যে পদ্ধতি, এটাকে আমরা সাধারণত স্নোবল স্যাম্পলিং টেকনিক বলে থাকি। তো আশা করি আমার মনে হয় যে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো। জি স্যার, বুঝতে পারছি। আমরা আমরা আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তোমাদের তো কি আমরা কন্টিনিউ করতে পারবো তো, নাকি না তোমাদের সমস্যা আছে? এই পর্যন্ত রাখবো? স্যার কন্টিনিউ করেন, সমস্যা নেই। শেষ করে দেই তাহলে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা বেটার। আমার মনে হয় যে আমরা শেষ করে দিই। প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক এটা কি, আগে আমরা এটা আগে আমরা জানি যে স্যাম্পলিং টেকনিকে তোমার পপুলেশনের অর্থাৎ সমগ্রকের প্রত্যেকটি একক আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই পদ্ধতিটাকে আমরা বলি প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, অর্থাৎ সম্ভাবনা নমুনা কৌশল। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আগে যেটা ছিল যে নমুনার প্রত্যেকটি সমগ্রকের প্রত্যেকটি একক নমুনায় অন্তর্ভুক্ত হতো না, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে নমুনা সমগ্রকের প্রত্যেকটি একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে। যেমন আমি যদি কোনো কয়েন টস করি তাহলে হেডও আসতে পারে, টেইলও আসতে পারে।
তাহলে এই যে যে আমরা কয়েন টস করলাম সেটা কিন্তু আহ, এই কয়েনের টসের ক্ষেত্রে হেড এবং টেইল আসার সম্ভাবনা কিন্তু সমান। তো ঠিক একইভাবে দেখো যে আমরা যদি লটারি করি, আমরা যে পিকনিকে যাই, তো পিকনিকে যে কি করি, আমরা লটারি করি না? তো লটারি করলে সেই ক্ষেত্রে যে পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রত্যেকটা লটারি আর কিন্তু সমান। অর্থাৎ আমি যদি 10টা লটারি কিনি, 10টা টিকিট কিনি, তুমি যদি একটা টিকিট কিনো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার একটার আসার সম্ভাবনা যতটুকু, তোমার একটা আসার সম্ভাবনা কিন্তু একই পরিমাণ। এই ক্ষেত্রে কিন্তু কোনোটাই কিন্তু সম্ভাবনা কম না, অর্থাৎ যে কোনোটায় আমার লটারিতে যে কোনোটা উঠতে পারে। অর্থাৎ লটারি করার ক্ষেত্রে কি করা হয়, প্রথমে কিন্তু প্রত্যেক আমি আমরা যে যারা যাব তাদের যে টিকিট গুলো করা হয় এটাকে আগে নাম্বারিং করা হয়। নাম্বারিং করে প্রত্যেকটা নাম্বার এক একটা নাম্বার থেকে কিন্তু ভিন্ন, একই নাম্বার কিন্তু কখনো লটারিতে দুইটা লটারিতে থাকে না, দুইটা টোকেনে থাকে না। তো প্রত্যেকটাকে কি করা হয়, ভিন্ন ভিন্ন নাম্বারিং করা হয়। তারপরে এটাকে কি করা হয়, তোমার একটা বক্সের ভিতরে রাখতে হয় এবং বক্সগুলোকে কি করা হয়, বক্সে যে টোকেন গুলো থাকে সেগুলোকে নাড়াচাড়া করে তারপরে এখান থেকে কি করা হয়, একটা টোকেন তোলা হয়। এখন কথা হচ্ছে যে এখান থেকে ধরো তুমি 20টা পুরস্কার দিবা। এখন তোমরা পিকনিকে গেছো এরকম 50 জন। এখন 50 জনের মধ্যে তোমার 20টা পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা টিকিটের কিন্তু সমান। কারণ হচ্ছে যে যে কেউ কি করতে পারে, ওই ওই পুরস্কারটা পেতে পারে। তাহলে আমি যদি এখানে একটা টিকিট তুলি, তাহলে সেই একটা টিকিট কিন্তু তোমার নাম্বার যদি 10 হয় তাহলে 10ও আসতে পারে, আমার নাম্বার যদি 5 হয় 5ও আসতে পারে। তাহলে এই টিকিট উঠালাম, সেই টিকিটটা কোনটা আসবে, তোমারটা আসবে না আমারটা আসবে, তোমারটাও আসতে পারে আমারটাও আসতে পারে। এই যে যে আসার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা সবসময় কি থাকে, সমান থাকে। তো এই প্রবাবিলিটি টেকনিকে সমগ্রকে প্রত্যেকটা একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান হয়। আর এক্ষেত্রে সাধারণত দুই ভাবে তোমার এই ধরনের তোমার দুই ভাবে না, আহ, এখানে সাধারণত কতগুলো ভাগে কি করা যায়, এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং করা যেতে পারে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ তোমার সরল দৈব নমুনায়নের মাধ্যমে আমরা এটা করতে পারি। আর একটা করতে পারি আমরা, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং এর মাধ্যমে আমরা করতে পারি এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মাধ্যমে করতে পারি। আর একটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি ক্লাস্টার স্যাম্পলিং। এই ক্লাস্টার স্যাম্পলিং এর মাধ্যমে আমরা সাধারণত প্রবাবিলিটি স্যাম্পলিং করতে পারি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা আসলে কি বুঝি, যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যে সমগ্রকের প্রত্যেকটা উপাদান যদি নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা সাধারণত বলে থাকি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোনো একক কি হতে পারে, তোমার নমুনা হিসেবে আসতে পারে। তো এই ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে সাধারণত সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা হয়ে থাকে। একটা হচ্ছে লটারি মেথড, আর একটা হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে করা হয়ে থাকে। তো লটারি মাধ্যমে কিভাবে করা হয় সেটা আমরা একটু আগেই বলেছিলাম, যে এই ক্ষেত্রে তোমার যদি লটারির মাধ্যমে কোনো পুরস্কার দেয়া হয়, তার সেই ক্ষেত্রে কি করা হয়, তোমার এখান থেকে প্রত্যেকটা পুরস্কার পাওয়ার সম্ভাবনা প্রত্যেকটা টিকিটের জন্য সমান থাকে। আর আরেকটা হচ্ছে দৈব সংখ্যা সারণীর মাধ্যমে সাধারণত এই ধরনের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা হয়। অর্থাৎ এখানে সারণী ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখব যে কিভাবে সারণী ব্যবহার করে থাকি আমরা। এখানে একটু দেখো যে লটারি মেথডে আমরা দেখেছি যে এক্ষেত্রে একটা পাত্রের মধ্যে কি করা হয়েছে, লটারি টোকেন গুলো রাখা হয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা লটারির টিকিট যদি উঠানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা লটারি আসার সম্ভাবনা সমান থাকে। তো এটা একটা ভাবে আমরা কি করতে পারি, নন অর্থাৎ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারি। আর একটা হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিলের সাহায্যে আমরা কিন্তু কি করতে পারি, আমরা এই ধরনের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারি। তো এটা কিভাবে, র্যান্ডম নাম্বার টেবিল, এটা আমরা সাধারণত তোমার
কতগুলো সংখ্যাকে র্যান্ডম নাম্বার টেবিলে কি করা থাকে, তোমার সাজানো থাকে। তো এই সাজানো নাম্বারগুলোর মধ্যে থেকে আমরা কি করতে পারি র্যান্ডমলি, হ্যাঁ, অর্থাৎ কোনো ধরনের কোনো বায়াসনেস না করে আমরা কি করতে পারি এই র্যান্ডম নাম্বার টেবিলের, ধরো একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট 50টা বা 100টা পেজ থাকে। এখন এখান থেকে আমরা র্যান্ডমলি যে কোনো একটা পেজ আমরা সিলেক্ট করলাম, তাহলে সেই পেজ থেকে আমরা কি করলাম যে কোনো একটা সারি বা কলাম সিলেক্ট করলাম, এবং সেই কলাম থেকে আমরা যখন কি করি নমুনা সংগ্রহ করে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি যে র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে আমরা যে স্যাম্পলিংটা আমরা করলাম সেটা। তো এখন কথা হচ্ছে যে এই যে এই র্যান্ডম নাম্বার টেবিল, এটা বিভিন্ন আহ, ব্যক্তি তারা কি করেছে এই ধরনের টেবিল তারা দিয়েছে, যেমন ফিশার্স এন্ড ইয়েটস টেবিল আছে, হ্যাঁ, তারপর হচ্ছে টিপার্স র্যান্ডম নাম্বার টেবিল আছে, ক্যান্ডাল এন্ড স্পিড টেবিল আছে। সেই টেবিলগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা র্যান্ডমলি আমরা সেখান থেকে নমুনা সংগ্রহ করে থাকি। আমরা আরেকটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারি। যেমন ধরো যে আমরা আমাদের সমগ্রকের আকার যদি 4 সংখ্যার হয়, হ্যাঁ, ধরো তোমার 1000 সমগ্র আছে। তো এখন কথা হচ্ছে যে এই এখান থেকে একটা সংখ্যা যদি এরকম হয় যে 0.0005 হয়, তাহলে আরেকটি সংখ্যা হবে 0.0010 হতে পারে, 0.0015 0.0015 হতে পারে, 0.000 কি হতে পারে, এটা সরি 25 হতে পারে, এটা 0.0035 হতে পারে। অর্থাৎ এভাবে তোমার র্যান্ডম নাম্বার টেবিলে নাম্বারিংটা করা হয়, অর্থাৎ র্যান্ডমলি নাম্বারগুলোকে সাজানো হয়। সাজানোর পরে তারপর এখান থেকে কি করা হয়, এখান থেকে তোমার দৈব চয়নের মাধ্যমে এখান থেকে তোমার একটি পাতা নেওয়া হয়, সেই পাতা থেকে দৈব চয়নের মাধ্যমে তোমার একটি কলাম বা সারিকে সিলেক্ট করা হয়, এবং সেই সারি বা কলাম থেকে তারপর কি করা হয়, তোমার লটারির মাধ্যমে অথবা কি করা হয়, সেখান থেকে যে কোনো একটা সিস্টেমে তোমার নমুনা সংগ্রহ করা হয়। তাহলে কি হয়, এখন র্যান্ডম নাম্বার টেবিলে একটু সুবিধা হলো যে যখন ডেটাগুলো অনেক বেশি থাকে, অর্থাৎ নমুনা আকার যখন অনেক সরি পপুলেশন আকারটা যখন অনেক বড় হয়, একটা বিষয় দেখো যে লটারি যেটা, লটারির ক্ষেত্রে আমরা যদি সংখ্যায় কম সংখ্যক যদি লটারি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে লটারি মাধ্যমে যেতে পারি। কিন্তু যদি সেই সমগ্রকের সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা লটারি মেথডে যেতে পারি না, তখন আমাদের কি করতে হয়, র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, এই টেবিল থেকে যে কোনো একটা পাতা প্রথমে আমরা দৈব চয়নের মাধ্যমে সংগ্রহ করি, তারপর আমরা এখান থেকে একটি কলাম, ওই পাতা থেকে একটি কলাম বা রো আমরা সংগ্রহ করে থাকি, এটা দৈব চয়নের মাধ্যমে। তারপর ওই রোতে বা ওই কলামে, এখানে দেখো যে রো এবং কলাম দেয়া আছে, এখানে দেখো কলাম এটা আর রো এটা দেয়া আছে। তো এই রো এর মধ্যে তোমার 4টা কি আছে, 4টা উপাদান আছে, হ্যাঁ, 4টা একক আছে। আবার দেখো কলামের মধ্যে এখানে 3 4 5 6 7 8টা কি আছে, একক আছে। এখন এই ক্ষেত্রে এই রো যদি আমি নেই, তাহলে রো থেকে 4টার মধ্যে থেকে আমি কোনটাকে নমুনা হিসেবে নিব, অথবা আমি যদি এই কলাম নেই, কলামকে কোনটাকে আমি কলামের এই সংখ্যাগুলো 8টা সংখ্যা থেকে কোন একককে আমি নমুনা হিসেবে নিব, সেই ক্ষেত্রে সেটাকে যদি আমরা লটারির মাধ্যমে করতে পারি, তাহলে সেটাই এই পদ্ধতিটি হচ্ছে তোমার কি র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে কি করা, তোমার র্যান্ডম স্যাম্পলিং করা। এরপরে আমরা এক্ষেত্রে র্যান্ডম নাম্বার টেবিলে আমরা কিছু সুবিধা দেখি। এটার সুবিধা হচ্ছে যে এখানে কোনো বায়াসনেসের সম্ভাবনা নাই, অর্থাৎ কেউ চাইলে, যেমন লটারি মেথডে যদি কোনো স্যাম্পলিং করা হয়, সরি লটারির মাধ্যমে যদি পুরস্কার নির্ধারণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে লটারিতে প্রথম কোন স্লিপটা উঠবে সেটা কিন্তু আসলে আমরা কি করতে পারি না, আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে তুলতে পারি না, কারণ কি এটা না দেখে তোলা হয়। তো কাজেই এক্ষেত্রে কোনো বায়াসনেসের সম্ভাবনা থাকে না। আর এটা সাধারণত পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য সবচেয়ে ভালো মেথড, কারণ এই মেথডে কোনো ডেটা যদি নমুনা সংগ্রহ করা হয়, সেটা সাধারণত পপুলেশনকে কি করে,
প্রতিনিধিত্ব করে। আর এক্ষেত্রে সাধারণত স্যাম্পলিং বা তোমার স্যাম্পলিং এরার যেটা সেটা সাধারণত থাকে না, স্যাম্পলিং এরার হয় না। কারণ স্যাম্পলিং এরার আমরা জানি কি যে স্যাম্পলিং এর সাইজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ স্যাম্পল সাইজ যদি সঠিক না হয় তাহলে যে ভুলটা হয় সেটা হলো স্যাম্পলিং এরার। অর্থাৎ আমাদের যে ক্ষেত্রে ধরো স্যাম্পল নেওয়ার কথা 500, সেখানে আমি স্যাম্পল নিলাম 50টা, তাহলে এই ক্ষেত্রে যে ভুলটা হবে সেটা স্যাম্পলিং এরার। তো এই ক্ষেত্রে সাধারণত সেই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর ডিমেরিটসটা কি এখানে? এখানে ডিমেরিটসটা হচ্ছে যে দেখো, আমরা যদি এটাকে লটারি করতে যাই তাহলে সব ক্ষেত্রে কিন্তু যখন নমুনার অর্থাৎ পপুলেশনের আকারটা অনেক বড় হয়ে যায় তখন এটাকে কিন্তু আমরা লটারির মাধ্যমে অনেক ক্ষেত্রে জাজমেন্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের র্যান্ডম নাম্বার টেবিল করতে হয়। আর র্যান্ডম নাম্বার টেবিল করতে গেলে কিন্তু এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক তোমার ঝামেলারও ব্যাপার। আর এক্ষেত্রে দেখা যায় যে সময় এবং অর্থের পরিমাণটা একটু বেশি খরচ হয়ে থাকে। আর এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে আমরা এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা ফলো করব, যে সাধারণত যে ক্ষেত্রে তোমার হোমোজেনিয়াস পপুলেশন থাকবে সেই ক্ষেত্রে সাধারণত এই ধরনের টেকনিক ফলো করাটা সুইটেবল হবে। স্যার হোমোজেনিয়াস বলতে কি? হোমোজেনিয়াস মানে সমজাতীয়, একই রকম আচ্ছা ডেটা যখন থাকবে, ঠিক আছে? যখন আচ্ছা ভিন্ন জাতীয়, ধরো আমি ডেটা নিচ্ছি সবাইকে, সব বাচ্চাদের কাছ থেকে আমি তথ্য নিচ্ছি, তাহলে আমরা কিন্তু একই ধরনের রেজাল্টটা পাবো, তাই না? কিন্তু আমি যদি ধরো এখানে বাচ্চা থাকে, ইয়াং থাকে, আবার বৃদ্ধরা থাকে, তাহলে রেজাল্টটা কিন্তু 3 ধরনের আসবে। অথবা তুমি চিন্তা করো যে তুমি যদি যে ডেটাটা নিচ্ছ সেটা লোয়ার ইনকাম গ্রুপের হতে পারে, হায়ার ইনকাম গ্রুপের হতে পারে, আবার এটা হতে পারে যে তুমি যার কাছ থেকে যেটা নিচ্ছ সে হয়তো উপজাতি হতে পারে, হ্যাঁ, সে হয়তো নন মুসলিম হতে পারে, সে মুসলিম হতে পারে, অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়ার লোকদের কাছ থেকে তুমি ডেটা পাচ্ছ। তাহলে সেটা কিন্তু হোমোজেনিয়াস ডেটা না, সেটা হচ্ছে তোমার ডাইভার্সিফাইড ডেটা, বিভিন্ন ধরনের ডেটা। তো এই ক্ষেত্রে সাধারণত ডেটাগুলো হোমোজেনিয়াস ডেটার ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ হয়ে থাকে। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। যেটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এটা হচ্ছে যে সমগ্রকের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যে কতগুলো এক বা একাধিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা হয়, ভাগ করা হয়, এবং সেখান থেকে তোমার কি করা হয়, দৈবচয়নের মাধ্যমে তোমার ডেটা সংগ্রহ, নমুনা সংগ্রহ করা হয়ে থাকে। অর্থাৎ তোমার এই যে একটু আগে আমরা বললাম যে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি করলাম, সমজাতীয় যে ডেটাগুলো আছে, সমজাতীয় যে নমুনাগুলো আছে সেখান থেকে আমরা যদি নমুনা সংগ্রহ করি তাহলে সেই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা একটা বেস্ট। এটা লটারির মাধ্যমে করি বা আমরা র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে করি। কিন্তু স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যেখানে হোমোজেনিয়াস ডেটা থাকে না, যেখানে বিভিন্ন ধরনের ডেটা থাকে। সেক্ষেত্রে আমরা যদি এই ডেটাগুলোকে আলাদা করে আমরা বিভিন্নভাবে আলাদা করতে পারি, যেমন ধরো জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী আলাদা করতে পারি, অর্থাৎ যারা স্থলভূমিতে থাকে, যারা জলভূমিতে থাকে, যারা তোমার পার্বত্য এলাকায় থাকে, যারা সেন্ট্রাল পয়েন্টে থাকে, বা বিভিন্ন কিছু ভিত্তিতে আমরা কি করতে পারি, ডেটাকে আলাদা করতে পারি, গ্রেড লেভেল অনুযায়ী আলাদা করতে পারি, এজ অনুযায়ী, ইনকাম অনুযায়ী। এগুলোকে আমরা কিন্তু আলাদা স্তরে বিন্যস্ত করতে পারি। এরপরে আলাদা স্তরে বিন্যস্ত করার পরে ডেটাগুলোকে আমরা যদি এরকম মনে করি যে হ্যাঁ আমার ইনভেস্টিগেশনের মধ্যে সব ধরনের ডেটা থাকবে, কিন্তু এই তাহলে আমি কি করব, আমি এই বিভিন্ন ক্রাইটেরিয়া এগুলোকে আগে ভাগ করব। ক্রাইটেরিয়ার মাধ্যমে ভাগ করার পরে তারপর আমি কি করব, আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া থেকে, ধরো আমি যদি জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আমি যদি ভাগ করে থাকি, তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে থেকে আমি যে ডেটাটা নিব সেটা কিন্তু তখন আবার র্যান্ডমলি নিব। দ্যাট মিনস ওই ক্ষেত্রে আমরা লটারি বা দৈবচয়নের মাধ্যমে, অর্থাৎ রিসার্চারের উদ্দেশ্য অনুযায়ী না বা রিসার্চারের খেয়াল খুশি মতো না, হ্যাঁ, এমন ভাবে নিব যাতে প্রত্যেকটা ডেটা যে কোনো একটা আসতে পারে। এখন ধরো তুমি আমি যদি মনে করো যে কোনো কিছু না দেখে
আমি ওইখান থেকে ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন ভাত রান্না করো তখন কি করো, তখন একটা বা দুইটা ভাতে চাপ দিয়ে তারপরে তুমি বুঝে নাও যে ভাত হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে কি তুমি ইচ্ছা করে ওইটাই দেখবো এরকম কোনো ইচ্ছা তোমার থাকে? সেক্ষেত্রে কিন্তু থাকে না। তুমি কি করো, তোমার যেটা মনে হয় যে কনভেনিয়েন্স বা সেটাও না করে তুমি যে কোনো একটা আহ ভাতকে বা দুইটা ভাতকে তুমি হাতে নিয়ে তারপরে চাপ দিয়ে দেখো যে আসলে ভাত হয়েছে কিনা। তাহলে এই যে যে তুমি নিলা সেটা কিন্তু র্যান্ডমলি নিচ্ছ, দৈব চয়নের মাধ্যমে। অর্থাৎ তুমি কিন্তু ইচ্ছা করে এটা নিছো যে এইটা ভাত যদি সেদ্ধ হয় তাহলে সবগুলো সেদ্ধ হবে, আর এটা যদি সেদ্ধ না হয় অন্যগুলো সেদ্ধ হবে না, সেরকম কিন্তু না। তুমি র্যান্ডমলি তুমি কি করছো, এখান থেকে দুই তিনটা ভাত নিয়ে তারপর পরীক্ষা করছো। তো এভাবে ডেটাগুলোকে যখন এই বিভিন্ন তোমার স্টেটা বা বিভিন্ন ধরনের স্তর থেকে কি করা হয়, নেওয়া হয়, তখন সেটাকে আমরা বলে থাকি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। বুঝতে পেরেছো? তাহলে আমরা সিম্পল যেটা, সিম্পলের সাথে স্ট্র্যাটিফাইড এর পার্থক্যটা একবার 100% আমরা ক্লিয়ার করে ফেললাম যে এটা বেসিক পার্থক্যটা কোথায়। আর এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা, এটা র্যান্ডম স্যাম্পলিং, এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আর একটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। অর্থাৎ একটা হচ্ছে যে তোমার সমানুপাতিক পদ্ধতি, সমানুপাতিক যেটা প্রপোর্শনেট পদ্ধতি, যে এই ক্ষেত্রে যেটা করা হয় যে আমি প্রত্যেকটা স্টেট আপ বা প্রত্যেকটা স্তরে আমি একই রেশিওতে আমি ডেটাগুলো নিব। ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি কি করলাম, ইনকামের ভিত্তিতে, এজের ভিত্তিতে, অথবা জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিত্তিতে আমি আলাদা করলাম নমুনাগুলোকে, বা আমি ইয়াকে তোমার পপুলেশনকে ভাগ করলাম। ভাগ করার পরে তারপরে কি করলাম, আমি প্রত্যেকটা স্তর থেকে আমি এমন ভাবে ডেটা নিব, ধরে এরকম যে আমি দুইজন হয়তো মেল নিব, দুইজন ফিমেল নিব, বা এখানে একজন চাকরিজীবী নিব। অর্থাৎ রেশিওটা যেন ঠিক থাকে। আমরা ছাত্রছাত্রীদেরকে কাছ থেকে এই ধরনের তথ্য সংগ্রহ করব। এখন যদি এরকম হয় যে আমি দুইজন ছাত্রকে জিজ্ঞেস করলে সেখানে একজন ছাত্রীকে জিজ্ঞেস করব, তার মানে আমি এখানে 2:1 রেশিওতে আমরা ছাত্রছাত্রীকে নিব, এবং প্রত্যেকটা স্টেজেই আমাদের রেশিওটা থাকবে কি 2:1। অর্থাৎ দুইজন ছাত্র নিলে একজন ছাত্রীকে আমরা জিজ্ঞেস করব। তো প্রত্যেকটা স্টেটা থেকে, প্রত্যেকটা স্তর থেকে আমরা যখন এইভাবে একই রেশিওতে যখন আমরা স্যাম্পলটা নিব, তখন সেটাকে বলা হবে প্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, হ্যাঁ, বা সমানুপাতিক তোমার স্তরিত যে নমুনায়ন সেটা। আর ডিসপ্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে যে যেখানে কোনো প্রপোর্শন থাকে না। অর্থাৎ আমরা বিভিন্ন স্তর থেকে আমরা ডেটা নিব বা নমুনা নিব, কিন্তু এই ক্ষেত্রে প্রপোর্শন থাকবে না, যে 2:1 আকারে আমরা নিব সেটা না। সেটা কোথাও এরকম হতে পারে যে 2:1 না 1:2 হতে পারে, এরকম হতে পারে। তো যদি এরকম কোনো নির্দিষ্ট প্রপোর্শন আকারে যদি আমরা যেটা জিজ্ঞেস না করি, অর্থাৎ নমুনা না নিই, তাহলে সেটাকে আমরা ডিসপ্রপোর্শনেট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলে থাকি। তো এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর উদ্দেশ্যটা কি? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর উদ্দেশ্য হচ্ছে যে সকল শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ এখানে আমি চাইলে রাখতে পারি। হ্যাঁ, এখানে সবার রিপ্রেজেন্টেশন কিন্তু থাকে, যেটা কিন্তু আমরা দেখলাম যে র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে সমজাতীয় হলে ভালো হয়, সেক্ষেত্রে সবার রিপ্রেজেন্টেশন নাও থাকতে পারে। আর এই ক্ষেত্রে যেহেতু সবারই রিপ্রেজেন্টেশন এখানে থাকে, তাহলে আমরা প্রকৃত তথ্যটা কিন্তু এখান থেকে আমরা তুলে আনতে পারি, যে কারণে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এটা এফিশিয়েন্ট, অর্থাৎ এটা ইফেক্টিভ হয়। এইভাবে আমরা যদি ডেটা সংগ্রহ করি বা নমুনা সংগ্রহ করি, সেই নমুনাটা ইফেক্টিভ হয়, এটা পপুলেশনকে 100% রিপ্রেজেন্ট করে। আর এটা সাধারণত সহজেই কি করতে পারি আমরা, এই পদ্ধতিতে আমরা ডেটাটা সংগ্রহ করতে পারি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ক্লাসিফিকেশন এরর। ডিসঅ্যাডভান্টেজটা মেইনলি হচ্ছে যে আমরা যে ক্লাসিফাই করব, যে এই ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে করব, হ্যাঁ, সেটা করাটা একটু ঝামেলাপূর্ণ। আর যেহেতু আমরা যদি ক্লাসিফাই করতে চাই বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার ভিত্তিতে, তাহলে এটা কিন্তু টাইম কনজিউমিং হবে এবং এটা এক্সপেন্সিভ। আমরা এবার দেখব সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং যেটা। তো সিস্টেমেটিক স্যাম্পলিং যেটা, সেটা হচ্ছে যে একটা সিস্টেমের অধীনে যখন ডেটাগুলোকে অর্থাৎ নমুনা সংগ্রহ করা হয়,
অর্থাৎ আমরা যখন নমুনা সংগ্রহ করব বা রিসার্চে যখন নমুনা সংগ্রহ করবে তখন একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে কি করে নমুনাটা সংগ্রহ করে থাকে। যদি এরকম হয় যে সমগ্রকের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যে উপাদানগুলো একটা নির্দিষ্ট সমদূরত্বে অবস্থান করে সেই সমদূরত্বের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে, অথবা যে উপাদানগুলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলোকে করা উপাদান নমুনা সংগ্রহ করা হয়ে থাকে, অথবা একটা নির্দিষ্ট সিস্টেমের অধীনে বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট পদ্ধতির অনুসরণের মাধ্যমে তোমার নমুনা সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা সাধারণত সিস্টেমেটিক স্যাম্পলিং বলে থাকি। যেমন ধরো যে এরকম যদি হয় আমার 100টি আমার অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমার সমগ্রকের মধ্যে 100টা উপাদান আছে। এখন সেই 100টা উপাদানের মধ্য থেকে আমি ধরো তোমার 10টি উপাদান আমি কি করব, আমি নমুনা হিসেবে নিব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম যে রোল নাম্বারের ভিত্তিতে আমরা সেটা করতে পারি, যাদের রোল নাম্বার 5 তাদের নমুনা হিসেবে নিলাম, আর একটা যাদের রোল নাম্বার 15 তাদেরকে আমি তা ইয়ে করলাম নমুনা হিসেবে নিলাম, যার রোকন মিয়া। ওকে, ঠিক আছে। আমরা যেটা বলছিলাম সেটা হলো যে তোমার যে এরকম যদি হয় যে আমরা আমাদের সমগ্রকের মধ্যে 100 সংখ্যার সমগ্রক আমরা কি করলাম, একক সমগ্রক আমরা নিলাম। তো এই সমগ্রকের মধ্য থেকে আমরা কি করব, আমরা 10টি একক আমরা নিব। সেই ক্ষেত্রে আমরা এভাবে কি করতে পারি, নিতে পারি যে রোল নাম্বারের ভিত্তিতে আমরা নিতে পারি। ধরো ফর এক্সাম্পল যে যার রোল নাম্বার হচ্ছে 1 তাকে আমরা নিলাম, আবার যার রোল নাম্বার 10 তাকে আমরা নমুনা হিসেবে নিলাম, যার রোল নাম্বার 20 তাকে আমরা নমুনা হিসেবে নিলাম। অর্থাৎ একটা সমদূরত্ব বজায় রেখে আমরা রোল নাম্বার ধরে তারপর কি করলাম, আমরা নমুনা সংগ্রহ করলাম। তো এটা একটা সিস্টেম। আরেকটা হতে পারে যে তোমরা এখানে যারা আছো, আমি বললাম যে এখানে যাদের তোমার হাইট 5 ফিট 3 তাদেরকে আমি তারা আমার নমুনায় থাকবে। অথবা আমি বললাম যে তোমাদের মধ্যে যাদের বাসা টাঙ্গাইল শহরে, আমি কি করব, আমি তাদের কাছ থেকে নমুনা নিব। অথবা তোমরা যে বেঞ্চে বসে আছো এখানে যারা মাঝখানে বসে আছো শুধু তাদের কাছ থেকে আমি নমুনা নিব, অথবা ডায়াগোনাল করে যারা ডায়াগোনালি বসে আছো তাদের কাছ থেকে আমি নমুনা নিব, সেটা হতে পারে। অর্থাৎ একটা সিস্টেমকে অনুসরণের মাধ্যমে আমরা যখন ডেটা সংগ্রহ করে থাকি তো সেটাকে সিস্টেমেটিক স্যাম্পলিং বলা হয়ে থাকে। এখানে দেখো যে আমরা প্রতি 2 জন অন্তর অন্তর একজনকে কি করা হয়েছে, স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছে। তো এটা একটা পদ্ধতি যে প্রতি 2 জন অন্তর অন্তর যে আছে তাকে আমরা স্যাম্পল হিসেবে নিব। তাহলে এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। তো এর সুবিধাটা কি, এটা ইজিলি কি করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি সহজে। এই ক্ষেত্রে আমরা ডেটা বা নমুনা সংগ্রহ করতে পারি। আর এটা সহজে কি করা যায়, আইডেন্টিফাই করা যায় নমুনাগুলোকে। আমরা এখানে দেখো অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে থেকে কিন্তু আমরা সহজে আমাদের নমুনাকে আমরা বাছাই করে নিতে পারছি। প্রতি 4 জন অন্তর অন্তর যে আছে তাকে যদি আমরা নমুনা হিসেবে নিই তাহলে এখান থেকে ইজিলি আমরা কি করতে পারি, আমাদের নমুনাটা আমরা পেতে পারি। আর এটার ক্ষেত্রে সাধারণত কি হয়, কস্ট কম হয়, কস্ট ইফেক্টিভ হয় এটা। আর সমস্যাটা কি, সমস্যাটা ঠিক একই ধরনের। এই ক্ষেত্রে যদি রিসার্চার তার ইচ্ছা বা তার মধ্যে যদি কোনো বায়াসনেস থাকে, সে যদি কোনো রেজাল্টটাকে কোনো দিকে ঘোরানোর ইচ্ছা তার থাকে, তাহলে সেটা কিন্তু সে করতে পারে, বায়াসনেসের একটা সুযোগ থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট এই ক্ষেত্রে কিন্তু সমান সুযোগ কিন্তু পায় না। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট আসার
সুযোগ কিন্তু সমান না, তবে একটা জিনিস কিন্তু সমান, সেটা হলো যে তুমি মানে এই ক্ষেত্রে কাদেরকে নিচ্ছ, হ্যাঁ কাদেরকে নিচ্ছ সেটা কিন্তু তোমার তুমি ইচ্ছাকৃতভাবে নিতে পারছো না, কারণ একটা সিস্টেম তুমি ফলো করছো। কিন্তু এক্ষেত্রে সকল উপাদানের আসার সম্ভাবনা যে সমান থাকে সেটা কিন্তু না। এখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, যে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি একটা নির্দিষ্ট আহ, ব্যবধান, রোল নাম্বারের ব্যবধানে আমরা যদি নমুনা নেই, তাহলে সেটাও কিন্তু আমরা নিতে পারি। যেমন যার রোল নাম্বার 8 তাকে আমরা নমুনা হিসেবে নিয়েছি, আবার যার রোল নাম্বার 28 অর্থাৎ 20 জন অন্তর অন্তর আমরা কি করছি, নমুনা নিচ্ছি। সেক্ষেত্রে যার রোল নাম্বার 28 তাকে আমরা নিলাম, এরপর যার রোল নাম্বার 48 তাকে আমরা আমাদের স্যাম্পলিং এ অন্তর্ভুক্ত করলাম। এইভাবে আমরা যদি নমুনা সংগ্রহ করি বা আমাদের নমুনায়ন করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটা সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক হবে। এবার আমরা আসি ক্লাস্টার স্যাম্পলিং। তো ক্লাস্টার স্যাম্পলিং এটা এই ক্ষেত্রে সমগ্রকের যে এককগুলো আছে সেগুলোকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের আলোকে এগুলোকে কি করা হয়, এগুলোকে কতগুলো গুচ্ছে, কতগুলো ক্লাস্টারে ভাগ করা হয়, কতগুলো গ্রুপে বা ক্লাস্টারে ভাগ করা হয়, এবং সেই ভাগগুলো থেকে তারপরে কি করা হয়, তোমার সাব গ্রুপ করা হয়। সাব গ্রুপ থেকে আবার তোমার এগুলোকে আরো ক্লাস্টার করা হয়, আরো সাব গ্রুপ করা হয়, করে তারপর কি করা হয়, তোমার র্যান্ডমলি দৈবচয়নের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়। তো এখানে যে বিষয়টা আমরা যদি একটি উদাহরণ দিই, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে ধরো যে আমি কি করলাম, কোন একটা তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশকে বাংলাদেশকে বিভিন্ন বিভাগে আমরা ভাগ করলাম। বিভিন্ন বিভাগে ভাগ করার পরে প্রত্যেকটা বিভাগে অনেকগুলো জেলা আছে, সেই জেলাগুলো থেকে আমরা কি করলাম, আমরা একটা জেলা সিলেক্ট করলাম। আর প্রত্যেকটা জেলা থেকে আবার আমরা কি করলাম, একটা থানা সিলেক্ট বা উপজেলা সিলেক্ট করলাম। তো প্রত্যেকটা উপজেলায় কি আছে, আবার তোমার ইউনিয়ন আছে, তো আমরা ইউনিয়ন সিলেক্ট করলাম। ইউনিয়নে কি আছে, ইউনিয়নে ওয়ার্ড আছে, ওয়ার্ড সিলেক্ট করলাম। ওয়ার্ড থেকে আবার কি করলাম, আমরা আমরা গ্রাম সিলেক্ট করলাম। তারপর আমরা কি করলাম, গ্রাম থেকে দৈবচয়নের মাধ্যমে আমরা ডেটা সংগ্রহ করলাম। তো এই যে যে তোমার কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা হয়, তোমার পপুলেশনের যে উপাদানগুলো আছে সেগুলোকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়, বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, এবং পরবর্তীতে এই গ্রুপগুলোকে আবার সাব গ্রুপে ভাগ করা হয়। সাব গ্রুপ থেকে আবার এগুলোকে আরো ক্লাস্টার করা হয়, আরো গুচ্ছ করা হয়। এভাবে আমরা যখন ওই গুচ্ছ থেকে নমুনা সংগ্রহ করি, তখন সেই পদ্ধতিটাকে কি বলা হয়, ক্লাস্টার স্যাম্পলিং বলা হয়ে থাকে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে আহ বলে নেই, সেটা হচ্ছে যে দেখো ক্লাস্টার স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে কি করেছিলাম, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে যে নির্দিষ্ট বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ পপুলেশনের যে এককগুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের আলোকে আমরা এগুলোকে ভাগ করে আমরা সেখান থেকে কি করেছি, আমরা নমুনা সংগ্রহ করেছি। কিন্তু এই ক্ষেত্রে ক্লাস্টারের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো যে কতগুলো গুচ্ছে ভাগ করা হয়, অর্থাৎ প্রথমে নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো গুচ্ছ করা হয়, সেই গুচ্ছকে আবার সাব গুচ্ছ করে সেখান থেকে আমরা একবারে সর্বশেষে আমরা যে কয়টা সর্বশেষ যে গুচ্ছটা আমরা নেই, সেই গুচ্ছ থেকে আমরা কি করি, র্যান্ডমলি নমুনা সংগ্রহ করে থাকি। তো এটাই হচ্ছে পার্থক্য, যে ওই ক্ষেত্রে আমরা কি দেখলাম, ওই ক্ষেত্রে আমরা দেখলাম যে অর্থাৎ স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে, এক্ষেত্রে শুধু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেটাগুলোকে বিভিন্ন অর্থাৎ পপুলেশন উপাদানগুলোকে বিভিন্নভাবে বিভাগে ভাগ করে তারপর সেখান থেকে তোমার ডেটা সংগ্রহ করা হচ্ছে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে এটাকে বিভিন্ন স্তরে স্তরে সাজিয়ে, অর্থাৎ ক্লাস্টারে বিভক্ত করে ডেটাগুলোকে তারপর আমরা কি করলাম, আমরা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ডেটা সংগ্রহ করলাম। তো আমরা এখানে দেখো যে ক্লাস্টারে এটাকে কি করা হয়েছে, বিভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে, বিভিন্ন সেকশন থেকে আবার কি করা হয়েছে, তোমার র্যান্ডমলি ডেটাগুলোকে সংগ্রহ করা হয়েছে।
ক্লাস্টার স্যাম্পলিং এর সুবিধাগুলো আমরা দেখি। এই ক্লাস্টার স্যাম্পলিং এটা মোস্ট ইকোনমিক্যাল ফর্ম অফ স্যাম্পলিং, অর্থাৎ এই ক্ষেত্রে আসলে খরচ খুবই কম হয়, অর্থাৎ আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী উপাদান নেই, কিন্তু খরচ কিন্তু কম হচ্ছে, মানে সব জায়গায় কিন্তু আমরা দেখছি। অর্থাৎ আমরা কি করলাম, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের থেকে প্রত্যেকটা জেলার মধ্যে থেকে জেলা নির্বাচন করলাম, জেলাগুলো থেকে আবার আমরা কি করলাম, উপজেলা থেকে আমরা এখানে ইউনিয়ন থেকে আমরা ওয়ার্ড থেকে আমরা কি করলাম, গ্রাম নিলাম। তার মানে সারা বাংলাদেশের ডেটাগুলোই কিন্তু এখানে প্রতিনিধিত্ব করছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব কম খরচে খুব কম সময়ে আমরা এটা করলাম, যে কারণে এই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই ইকোনমিক্যাল হয়, অর্থাৎ অর্থ খরচ খুবই কম হয়। আর এখানে স্যাম্পল লার্জ হলেও এখানে খরচের পরিমাণটা কমে যায়, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এগুলোকে বিভিন্ন স্তরে ক্লাস্টারে বিভক্ত করে তারপর আমরা নমুনা সংগ্রহ করে থাকি। আর যদি এরকম হতো যে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকের কাছে, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলা বা প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হতো, তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে সময়ও বেশি ব্যয় হতো, খরচও বেশি হতো। আর এক্ষেত্রে যেহেতু সেটা করতে হয় না, সুতরাং আমাদের এই ক্ষেত্রে ট্রাভেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেটা সেটা কম। আর ডিভাইসটা কি, এখানে একটা সমস্যা হচ্ছে যে ডাইভার্সিফাই করা হয় না, অর্থাৎ আমরা যেটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ যেটা করেছিলাম, যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটাগুলোকে অর্থাৎ নমুনাগুলোকে ক্লাসিফাই করা হয়, এখানে কিন্তু সেই ক্লাসিফিকেশনটা হয় না। এখানে বিভিন্ন ধরনের ক্লাস্টার করা হচ্ছে ডেটাগুলোকে, কিন্তু এগুলোকে বিভিন্ন ডেটাগুলোকে তাদের শ্রেণী অনুযায়ী ভাগ করা হয় না, যে কারণে ডেটাগুলো দ্বারা অ্যাকচুয়ালি যে পপুলেশন এর প্রকৃত রিফ্লেকশনটা হয় না। আর এখানে স্ট্যান্ডার্ড এরর, অর্থাৎ এররটা বেশি হয়ে থাকে, স্ট্যান্ডার্ড এরর কম্পারেটিভলি এই ক্ষেত্রে বেশি হয়। অর্থাৎ আমরা যেহেতু বিভিন্ন জেলাগুলোকে আবার এখান থেকে উপজেলাগুলো থেকে আবার কি করি আমরা, থানা থেকে সরি ইউনিয়ন, তো ইউনিয়ন থেকে আবার ওয়ার্ড থেকে গ্রাম, এভাবে যেহেতু আমরা ডেটাগুলো সংগ্রহ করে থাকি, ফলে দেখা যায় যে এখানে স্ট্যান্ডার্ড এররের পরিমাণটা অনেক সময় বেশি হয়ে থাকে। তো এখানে ক্লাস্টারের ক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম, প্রথমে আমরা কতগুলোকে পপুলেশন গুলোকে কতগুলো ক্রাইটেরিয়া বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এটাকে বিভিন্নভাবে ভাগ করলাম, তারপরে এটাকে আমরা বিভিন্ন সাব গ্রুপে সাব ক্লাস্টার করে তারপর আমরা কি করলাম, আমরা সেখান থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে আমরা ডেটা সংগ্রহ করলাম। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। এই আলোচনা শেষ করার আগে তোমাদেরকে একটু আমি রিভিউ করতে চাই, বেশি সময় নিব না, 2 মিনিট। তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমরা একটু জাজ করতে চাই। তো রোকন মিয়া, তুমি তো পরে জয়েন করেছো, আমাকে শুনতে পাচ্ছো? রোকন মিয়া শুনতে পাচ্ছো? রোকন মিয়া শুনতে পাচ্ছো? আনমিউট করে নাও। রোকন মিয়া শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ না? আচ্ছা কাকলি বলো তো, যে এই যে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক শিখলাম, এই প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা আসলে কি, বা নন প্রবাবিলিটির সাথে প্রবাবিলিটি মূল পার্থক্যটা কি? কাকলি কাকলি শুনতে পাচ্ছো? জি স্যার। বেসিক পার্থক্যটা বুঝতে পারছো কিনা, যে নন প্রবাবিলিটি টেকনিক একটা হচ্ছে প্রবাবিলিটি টেকনিক। প্রবাবিলিটি টেকনিকটা কি বলছে? স্যার নন প্রবাবিলিটি টেকনিকটা হচ্ছে যিনি তথ্য সংগ্রহ করেন তিনি ইচ্ছা অনুযায়ী নমুনা সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে
মানে বিচার বিশ্লেষণ করে নমুনা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বেসিকটা হলো যে তোমার সমগ্রকের প্রত্যেকটা প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা অংশ হচ্ছে হ্যাঁ, অধিকার সমান থাকে প্রতিটা এটাই। একক কিন্তু নন প্রবাবিলিটি মেথডে নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু সমান না। অর্থাৎ প্রতিটা এককই যে নমুনায় আসতে পারে সেটার সম্ভাবনা কিন্তু নন প্রবাবিলিটিতে সমান থাকে না, কিন্তু প্রবাবিলিটি মেথডে যেটা থাকে সমান থাকে সেটা না, হচ্ছে কিন্তু যে সমগ্রকের প্রত্যেকটা উপাদান তোমার নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে। বিবেচনা করা হয়। যে কোনোটা তোমার আসতে পারে, অর্থাৎ লটারি যদি করা হয়, তোমার তুমি লটারি পেতে পারো, আমি লটারি পেতে পারি, সেই ক্ষেত্রে কি আমার সম্ভাবনা বেশি থাকবে যে না আমি বেশি পাবো? কিসের? জি স্যার, জি স্যার। তো এটা হচ্ছে মূল কথা, যে প্রবাবিলিটি মেথডের ক্ষেত্রে সমগ্রকের প্রত্যেকটি উপাদান নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে। তা আমরা এই ক্ষেত্রে জি দেখো স্যার। কয়টা, 4টা পদ্ধতি আমরা দেখলাম। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। সেই ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা কি করা হয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা উপাদান দৈব চয়নের মাধ্যমে প্রত্যেকটা একক অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ সম্ভাবনা থাকে, এবং দৈব চয়নের মাধ্যমে আমরা কি করি, একক অর্থাৎ নমুনাটাকে সংগ্রহ করে থাকি। হ্যাঁ, আর এটা নমুনাটাকে সংগ্রহ করি। হ্যাঁ, আর এটা কিভাবে, দুইভাবে হতে পারে, একটা হচ্ছে লটারির মাধ্যমে করতে পারি, আর একটা র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে করতে পারি। আর একটা হচ্ছে টেবিল র্যান্ডম নাম্বার মাধ্যমে করতে পারি। হ্যাঁ, র্যান্ডম নাম্বার টেবিল, আমরা ওই যে অনেকের নাম বললাম আমরা, এবং ফিশার্স এর আমরা নাম বলছিলাম, তারপরে আমরা বলেছিলাম টিফার্স র্যান্ডম নাম্বার টেবিল, ইয়ার্স নাম্বার টেবিল। তো এদের টেবিল গুলো ব্যবহার করে আমরা করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এই যে র্যান্ডম নাম্বার টেবিল, সরি র্যান্ডম নাম্বার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যেটা, সেই ক্ষেত্রে কি করা হয়, এটা কখন সাধারণত ইফেক্টিভ হয়, যখন তোমার যে ডেটা গুলো বা নমুনা গুলো থাকে বা সমগ্রকের যে এককগুলো থাকে সেগুলো যদি সম শ্রেণীর হয়, তাহলে এই ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ হয়ে থাকে। আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং যেটা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা আসলে কি বলেছে একটু বলো, জাকিয়া বলো। স্যার স্ট্র্যাটিফাইড এর মধ্যে আচ্ছা বলো। আসলে স্যার বিভিন্ন ধরনের ডেটা থাকে, বিভিন্ন ধরনের মানে তথ্য থাকে, সেখান থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করা হয়, মানে বিভিন্ন তথ্য না বলে ধরনের আমরা এখানে ইয়ে বলি যে থেকে। তোমার সমগ্রকের যে উপাদানগুলো আছে, এককগুলো আছে, সেগুলোকে তোমার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলোকে কি করা হয়, বিভিন্ন স্টেটা বা ভিত্তি বিভিন্ন করে, জি স্তরে স্যার। বিন্যাস করা হয়। হ্যাঁ, যেমন ধরো তোমার ইনকাম অনুযায়ী, এজ জি অনুযায়ী, স্যার। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী বিভক্ত করে তারপরে এই প্রত্যেকটা ভাগ থেকে আবার কি করা হয়, র্যান্ডমলি যখন আবার এই প্রত্যেকটা ভাগ থেকে ডেটা নেওয়া হয় তখন কিন্তু র্যান্ডমলি নেওয়া হয়। যে কারণেই কিন্তু এটা কি, এটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। হ্যাঁ, কারণ কি, যে ডেটা ফাইনালি যখন সংগ্রহ করা হচ্ছে তখন কিন্তু র্যান্ডমলি করা হচ্ছে। ওকে, আরেকটা আমরা দেখেছি, জি স্যার। এটা হলো সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং যেটা। তো সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি? স্যার এটা একটা সিস্টেমের মাধ্যমে করা হয়। যেমন হচ্ছে মানে যিনি তথ্য সংগ্রহ করবেন উনি একটা সিস্টেম ওয়াইজে করে, যেমন প্রতি 2 জন পর একজনকে নেওয়া, বা মানে হুম, অথবা যদি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ডেটা সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে তাদের রোল জি নাম্বারের উপর স্যার। ভিত্তি করে একটা নির্দিষ্ট রোল নাম্বার গ্যাপ জি ধরে স্যার। তাদেরকে আমরা ডেটা হিসেবে নিতে পারি। অথবা আমরা যদি বেঞ্চে যারা বসে জি আছে, স্যার। সেই বেঞ্চে যারা ধরো ডায়াগোনালি বসে আছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারি। অথবা আমরা যদি মনে করি যে এখানে যাদের এজ এত অথবা যাদের হাইট এত তাদেরকে মধ্য থেকে আমরা ডেটা নিব, অর্থাৎ একটা সিস্টেম ফলো করেই কিন্তু আমরা কি করছি, আমরা ডেটাটা অর্থাৎ নমুনাটা সংগ্রহ করছি। ওকে, সংগ্রহ করতেছে, জি স্যার। হ্যাঁ, আর লাস্ট ওয়ান আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ক্লাস্টার স্যাম্পলিং যেটা। তো ক্লাস্টার স্যাম্পলিংটা কি? জি স্যার। স্যার ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে মানে গ্রুপ করে আর কি স্যাম্পলিংটা করা হয়। প্রথমে গ্রুপ করে, তারপর হচ্ছে সাব গ্রুপ করে, তারপর আরো ছোট ছোট গ্রুপ করে, তারপর সেখান থেকে র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে দিয়ে বা আর কি লটারি বা যে কোনো স্যাম্পলিং ভাবে করা হয়। একটা দৈব চয়নের মাধ্যমে তোমার নমুনা সংগ্রহ করা হয়। জি স্যার, জি স্যার। অর্থাৎ তোমার ডেটা গুলোকে তাদের বৈশিষ্ট্য, আহ, কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলোকে কতগুলো ক্লাস্টারে ভাগ করা হয়, কতগুলো ক্লাস্টার বা গুচ্ছে ভাগ করা হয়, এবং সেগুলোকে পরবর্তীতে সাব গুচ্ছ করে এরপরে আরো
গুচ্ছ আর এইখান থেকে আরো অনেকগুলো গুচ্ছ বাড়িয়ে তারপর কি করা হয় র্যান্ডম দ্যাট মিনস 2 চরণের মাধ্যমে র্যান্ডমলি কি করা হয় তোমার ডেটা বা নমুনা সংগ্রহ করা হয়। ঠিক আছে, ওকে, আমরা জি স্যার। আজকের আলোচনা এই পর্যন্তই। তবে এই দুটি বিষয় কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা রিসার্চের ক্ষেত্রেও যেমন তোমাদের দরকার, ঠিক তেমনি পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের এটা দরকার। ডেফিনেটলি তোমরা এটা বাসায় পড়বে এবং এটা আমি চাচ্ছি যে এটা তোমরা লিখে ফেলো অ্যাসাইনমেন্ট আকারে, যাতে আমাকে তোমরা এটা দিতে পারো, জমা দিতে পারো। ঠিক আছে, তোমাদের এটা আমি সময় দিলাম 1 সপ্তাহ পরে তোমরা এই নন প্রবাবিলিটি মেথড এবং প্রবাবিলিটি মেথডের যে স্যাম্পল টেকনিকগুলো আছে সেগুলো রেডি করে আমাকে দিবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো